হ্যালো এভরিওয়ান, অনেক ভালোবাসা তোমাদের। আমরা অ্যানাউন্স করেছিলাম যে আমাদের আজকে 10টা থেকে লাইভ সেশন হওয়ার কথা ছিল ভেক্টর সিকিউ ক্লাসের উপর, মেনলি ভেক্টরের সৃজনশীল প্রশ্নের উপর, এবং আমরা যথা টাইমে চলে এসেছি। আশা করি তোমরাও আমাদের সাথে খুব দ্রুতই যুক্ত হয়ে যাবে। তো আমি একটু দেখে নেই আমাদের লাইভে মোটামুটি সব কিছু ঠিকঠাক মতো তোমরা কে কোথা থেকে জয়েন করছো এবং ঠিকঠাক মতন আমার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা। সাউন্ড খুব ইম্পর্ট্যান্ট জিনিস, বিকজ সাউন্ড যদি ঠিকঠাক মতন কোনো ক্লাসে না থাকে তাহলে কিন্তু আসলে খুব প্যাথেটিক হয়ে যায়। আচ্ছা, দেখি আমাদের সাউন্ডের কি অবস্থা। হ্যাঁ, সাউন্ড মোটামুটি আমার মনে হয় ঠিকই আছে। নিত্য বৈরাগী আমি ভালো আছি খুবই, আশা করি তুমিও ভালো আছো। তুমি খুব রেগুলার, তুমি আমাদের অলমোস্ট সমস্ত লাইভ সেশনেই থাকো, থ্যাংক ইউ। তো তোমরা তোমাদের টাইম লাইনে আমাদের ভিডিওটাকে শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদের মেনশন করো এবং দ্রুত তোমাদের টাইম লাইনে ভিডিওটাকে শেয়ার করো যাতে অন্যরাও ভিডিওটা দেখতে পারে। আচ্ছা দাও, আমি একটু আমাদের যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে ভিডিওটা একটু শেয়ার করে দিই। ওকে 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 ঠিক আছে, অলমোস্ট ডান। তারপর তোমাদের কি হালচাল, কেমন আছো তোমরা সকলে? তোমরা বুঝছো, আমার সাথে একদম মন খুলে কথা বলবা, বিকজ আমি আসলে খুব একজন মানে কি বলা যেতে পারে, আমি অত কমপ্লিকেটেড কোনো মানুষ না। আমি সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে শিখেছি, সময় লেগেছে অনেক। বাট তোমাদের যে কোনো ধরনের প্রবলেম তোমরা চেষ্টা করবা ফ্রাঙ্কলি আমাদের সাথে শেয়ার করার জন্য, যাতে আমরা বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে ভালো করে কাজ করতে পারি। হ্যাঁ, অনেকে জয়েন করতেছে। একজন বরিশাল থেকে জয়েন করছে, জিসান তালুকদার, ওয়ালাইকুম আসসালাম। দিয়া ঘোষ, আসসালামু আলাইকুম দিছি, ওয়ালাইকুম আসসালাম। তারপর জয় কুমার হাওলদার, অধীর আগ্রহে বসে আছি স্যার। অর্ক লিখছে, আপেক্ষিক বেগের ম্যাথগুলোতে সমস্যা হয়, কত কোণে ছাতা ধরতে হবে, গাড়ির সামনের কাজ পেছনের কাজ এগুলা। জয় রয়, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি মোটামুটি ভালো আছি। তাহলে চলো আমরা আস্তে আস্তে আমাদের মেন আলোচনায় ফেরত যাই। তোমরা কিন্তু আমার সাথে থাকবে, একদম লাইভ সেশনটা শেষ পর্যন্ত থাকবে, বিকজ আমরা অনেক কিছু নিয়ে মূলত আজকে কথা বলবো। স্পেশালি ভেক্টর চ্যাপ্টারের যাবতীয় যত ধরনের টপিক আছে, এই সমস্ত টপিকের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে, মেনলি এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোই মূলত আজকে আমাদের মেন উদ্দেশ্য। ঠিক আছে, আমরা আস্তে আস্তে চেষ্টা করব যে বাকি যে অধ্যায়গুলো রয়েছে বাকি অধ্যায়গুলো নিয়েও যেন আমরা কথাবার্তা বলতে পারি। জিসান লিখছে যে আপনি একজন জিনিয়াস, থ্যাংক ইউ। আমি আসলে জিনিয়াস পৃথিবীর সবাই, জাস্ট প্রত্যেককেই সৃষ্টিকর্তা মেধা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। তোমার দায়িত্ব হচ্ছে নিজেকে চেনা, নিজেকে জানা। ওকে, তো আমরা দেখো একটা খুব সুন্দর চিত্র এখানে বলা হচ্ছে, দেয়ার আর অ্যাডভান্টেজেস টু রিপ্রেজেন্টিং এ কোয়ান্টিটি অ্যাজ এ ভেক্টর। কেমন? তো দেখো এই মহিলা, তার 3টা বাচ্চা মনে হয়, 3জনকে এরকম টেনে রাখছে, এক একজন এক এক দিকে যাচ্ছে। তাদের যাওয়ার যে প্রবণতা সেটাকে আসলে ভেক্টর আকারে রিপ্রেজেন্ট করে এখানে কিছু কথা বলা হচ্ছে। তো তোমাদের চলো আমি ভেক্টরের কয়েকটা বেসিক জিনিস একটু আগে দেখাই নিই, তারপরে আমি আমাদের মেন আলোচনায় যাব। প্রথম থেকে ম্যাথ করা শুরু করা আসলে খুব বোরিং। দেখো দুইটা ভেক্টর কিভাবে যোগ করা হয়, দেখো খেয়াল করো। আমাদের কাছে দুইটা ভেক্টর ছিল, এ আর বি। এই দেখো, তো যে কোনো একটা ভেক্টরের শেষে আর একটা ভেক্টর শুরু করে দিলে কিন্তু আমরা ভেক্টরগুলোকে যোগ করতে পারি। দ্যাট মিনস এই যে ভেক্টর, এই দুটো ভেক্টর কিন্তু সেম। অর্থাৎ দেখো আমরা প্রথমে এ শেষ করছি, তারপরে বি শুরু হয়েছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত এ, তারপরে বি, সো এটা হচ্ছে সি ভেক্টর। খুব সিম্পল। তাহলে বলো তো, আমরা যদি 3টা ভেক্টর নিতাম তাহলে তাদের অ্যাড কেমন হতো, খেয়াল করো। এই যে 3টা ভেক্টর, দেখো অ্যাড করা হচ্ছে কিভাবে। প্রথমে এই এ ভেক্টরটা নেওয়া হয়েছে, তারপরে তার সাথে বি ভেক্টর নেওয়া হয়েছে, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি। এরপর সি যদি যোগ করতে হয়, এই এ প্লাস বি এর সাথে সি যোগ করতে হবে, সো এটা হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি। এবং এই ভেক্টরগুলো যেটা যে বরাবর আছে আমরা কিন্তু সেই বরাবরে বসাইছি। অর্থাৎ আমাদের এই বরাবর ছিল হচ্ছে এ ভেক্টর, সো এ ভেক্টরটাকে আমি প্রথমে নিয়েছি, তারপরে বি ভেক্টরটাকে নিয়েছি হাতে লেখে, হ্যাঁ এ ভেক্টরটাকে নিয়েছি, তারপরে বি ভেক্টরটাকে নিয়েছি, তারপরে লাস্টে নিয়েছি সি ভেক্টর। ফলে দেখো আমার বিষয়টা কিন্তু এভাবে হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের 3টা ভেক্টরের যোগফল। তো এই বিষয়গুলোকে তোমার একটু ইমাজিনেশন করা শিখতে হবে। এবং এর মূল কারণ কি জানো? এর মূল কারণ হচ্ছে ইমাজিনেশন ইজ বেটার দ্যান নলেজ। এটা আমার কথা না, এটা আইনস্টাইনের কথা। এবার দেখো, ভেক্টরকে তুমি যদি কখনো কম্পোনেন্ট আকারে অ্যাড করতে চাও, দেন তুমি কি করবা? কম্পোনেন্ট আকারে মানে হচ্ছে, দেখো এখানে এ ভেক্টরটা হচ্ছে লাল, বি ভেক্টরটা হচ্ছে সবুজ, তাহলে এর সাথে বি তো যোগ করাই যায়। এই যে এ শেষ হলো, তারপরে বি শুরু হবে, এটা হচ্ছে এ প্লাস বি। তো দুইটা ভেক্টর যোগ করা মানে কিন্তু বোঝায়, খেয়াল করে দেখো, তাদের কম্পোনেন্টগুলোকেও যোগ করা। তো অ্যানিমেশনটা লক্ষ্য করো, এই যে এ ভেক্টরটাকে নিলাম,
এবার এই যে বি ভেক্টরটাকে নিলাম, তাহলে এদের এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট যোগ হয়ে গেছে। যেমন এ ভেক্টরের কম্পোনেন্ট ছিল 7, আর বি ভেক্টরে ছিল হচ্ছে 5, তাহলে 7 5 মিলে কিন্তু দেখো হয়ে গেছে হচ্ছে 12। আর ওয়াই অক্ষে এর কম্পোনেন্ট ছিল 4 আর তোমার বি এর কম্পোনেন্ট ছিল হচ্ছে 14, তাহলে 14 4 মিলে হয়ে গেছে হচ্ছে 18। তাহলে এভাবে আমরা ভেক্টরগুলোকে যোগ করতে পারি কম্পোনেন্ট সহ। এবার দেখো দুইটা ভেক্টর বিয়োগ করা হচ্ছে কিভাবে। সি হচ্ছে এ মাইনাস বি ভেক্টর, কেমন? তাহলে বিয়োগ করা মানে হচ্ছে উল্টা করে যোগ করা, খেয়াল করো, বিয়োগ করা মানে হচ্ছে উল্টা করে যোগ করা। তো এখানে কি করা হয়েছে আবার একটু তোমাকে দেখাই, শুরু থেকে খেয়াল করো। এই এ থেকে আমি বি বিয়োগ করবো, তাহলে প্রথমে এ ভেক্টরটা নিব, খেয়াল করো যে এ ভেক্টরটা নিছি, এবার বি কে উল্টা করে আমি এখানে যোগ করে দিছি। তো এই সি মানে হচ্ছে এ মাইনাস বি ভেক্টর। ক্লিয়ার? তো এই বিষয়গুলোকে তোমার একটু চিন্তা ভাবনার মধ্যে রাখতে হবে, কেমন, যে আসলে ভেক্টরে মূলত আমরা ঘটনাটা কি ঘটাচ্ছি। আচ্ছা, তাহলে চলো আমরা আমাদের এখন মূল আলোচনায় যাই। ওকে, তো এইটা একটা আমাদের সিকিউ। তোমরা আছো তো নাকি? ঠিকঠাক মতন আছো সবাই? ওকে ওকে ওকে, গুড। এখানে একটা প্রশ্ন করা হয়েছে। প্রশ্নে দেখো 4টা সৃজনশীল যেমন ভাবে থাকে, একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের দেখো 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, এ একটা এবং এ একটা। খেয়াল করবা, চিত্রে বর্ণিত ঘটনাটি পর্যবেক্ষণ করো। চিত্রে বর্ণিত মানে ওই হচ্ছে ঘটনাটা, একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে। এবার প্রথমে বলা হয়েছে স্কেলার রাশির সংজ্ঞা দাও। এখন শোনো, অনেকেই আমাকে প্রশ্ন করে যে স্যার এই ক নাম্বার আর খ নাম্বারটা পারি না। তো একটা জিনিস খেয়াল করো, ক নাম্বার আর খ নাম্বার তুমি যতই মুখস্থ করো কোনো লাভ হবে না। এই ক আর খতে যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু বই থেকেই হুবহু দেওয়া হয়। অমুক কি, এটার ব্যাখ্যা কি, এটা কেন হয়। তো এই বিষয়গুলো তুমি কখনো কমন ফেলতে পারবে না। তো এর একমাত্র সমাধান হচ্ছে তোমার বইতে যাবতীয় যা যা কিছু রয়েছে এগুলো সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা আনা, যাতে হচ্ছে এগুলো তুমি দেখলে যাতে ভয় না পাও। তো স্কেলার রাশির সংজ্ঞা তো তুমি জানো, যে রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান হলেই চলে, দিকের প্রয়োজন হয় না, তাদের বলে স্কেলার রাশি। এবার উদাহরণ দিয়ে দিবা, যেমন ধরো সময় একটা স্কেলার রাশি, কাজ একটা স্কেলার রাশি, চাপ একটা স্কেলার রাশি। এরকম যখন সংজ্ঞা দেওয়া বলেছে তখন অবশ্যই তোমাকে সেখানে কিন্তু উদাহরণ দিতে হবে। আচ্ছা, তো এটা গেল। এবার খ নাম্বার বলেছে গুণ দিয়ে নৌকা টানা কিসের উদাহরণ ব্যাখ্যা করো। তো গুণ দিয়ে নৌকা টানা হচ্ছে ভেক্টরের বিভাজনের একটা উদাহরণ। কারণ তোমার নিশ্চয়ই মনে আছে যে এটা যদি একটা নৌকা হয়, সাপোজ এটা একটা নৌকা, তো এ হচ্ছে 2টা পার, খেয়াল করো। তো আমরা যদি এখন একটা দড়ি দিয়ে, খেয়াল করো, এই দড়ি দিয়ে যদি এভাবে আমরা টানি, তো এটা মনে করো টানটি, তখন আমরা এই টানকে কিন্তু উপাংশে ভাগ করতে পারি। এই কোণটা যদি থেটা হয় তাহলে এইদিকে হবে হচ্ছে আমাদের টি কস থেটা, আর এইদিকে আমাদের হবে হচ্ছে টি সাইন থেটা। এবং আমরা এখানে বলবো যে, কই গেলি, ও নিচে পড়ে গেছে আমার কলম। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। আমরা এখানে বলবো যে এখানে যে হাল আছে, এই যে হাল, এই হালটার যে বল পানিতে প্রয়োগ করে সেই বলটা হচ্ছে টি সাইন থেটা দ্বারা নাকচ হয়ে যায়। ফলে এই নৌকাটা টি কস থেটার প্রভাবে সামনের দিকে চলতে থাকে। সো গুণ দিয়ে নৌকাটা না কিসের উদাহরণ ব্যাখ্যা করো। তুমি কিভাবে জিনিসটা লিখবা? প্রথমে লিখবা যে গুণ দিয়ে নৌকাটারা ভেক্টরের উপাংশে বিভাজনের একটি উদাহরণ। তারপর তুমি এই চিত্রটা এঁকে এই যে যা কিছু বললাম এগুলো একটু বলে দিবা। তার মানে এটা তুমি লিখতে মোটামুটি হাফ পেজ মতন ইউজ করবা তোমার খাতার। কথাটা কি বুঝতে পারছো? সো এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। আচ্ছা, এবার আমরা চলো আমাদের মেন গ নাম্বার প্রশ্নে যাই। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো ভেক্টর পদ্ধতিতে। তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি নির্ণয় করতে হয়, খেয়াল করো, এটা হচ্ছে আমাদের বি, এটা সি এবং এটা এ বিন্দু। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে 2টা ভেক্টর কল্পনা করতে পারি। একটা ভেক্টর নিতে পারি হচ্ছে এইদিকে, এই যে এই ভেক্টরটাকে মনে করো আমি বলতেছি পি ভেক্টর, আছে কিউ ভেক্টর, কিউ ভেক্টর। এদেরকে আমরা কিন্তু বলবো হচ্ছে সন্নিহিত বাহু। খেয়াল করো, তো প্রথম তোমার দায়িত্ব হচ্ছে এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর 2টা জিনিস আনা। তোমরা কি ভেক্টরটা, এই ভেক্টর বলতেছি, এই ভিডিওটাকে শেয়ার করছো? তোমরা প্লিজ তোমাদের টাইমলাইনে ভিডিওটা শেয়ার করো, বন্ধুদেরকে মেনশন করে দাও যাতে হচ্ছে তারা আমাদের সাথে জয়েন করতে পারে, কেমন? তাহলে তুমি প্রথমে আগে পি ভেক্টরটা বের করবা, পি। তাহলে তোমাদের এটা শেখাইছিলাম আমি। পি ভেক্টর বের করার জন্য কি করতে হবে, এইটা হচ্ছে আদি বিন্দু, এটা হচ্ছে শেষ বিন্দু, তাই না? তাহলে শেষ থেকে আদি বিয়োগ করবা। যেমন এখানে শেষ হচ্ছে 1, এক্স অক্ষ বরাবর 1, এখানে এক্স অক্ষ বরাবর হচ্ছে 4। তাহলে খেয়াল করো 1 মাইনাস 4, 1 মাইনাস, বিষয়টা আমি সহজ করেছি তোমাকে একটু বোঝাই বলে, তাহলে এমন হবে 172, 172, এইটা থেকে বিয়োগ করতে হবে আমাদের 456, 456, এটা বিয়োগ করতে হবে। এখন এইভাবে তো তুমি লিখবা না, তুমি কিভাবে লিখবা সেটা বলতেছি। তাহলে 1 থেকে 4 গেলে কত হবে, -3। এবার 7 থেকে 5 গেলে কত হবে, 2। তারপর 2 থেকে 6 গেলে কত হবে, -4। তার মানে আমাদের পিকিউ ভেক্টরটার স্থানাঙ্কের ব্যবধান হচ্ছে এটা। সো এটাকে আমি কি বলতে পারবো,
এটাকে আমি বলতে পারবো -3i হ্যাট, খেয়াল করো, +2j হ্যাট -4k হ্যাট। এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এটা আমাদের কি ভেক্টর? পি ভেক্টর। এবার সেম ভাবে তুমি কিউ ভেক্টরটাও বের করতে পারবা, কিউ। তাহলে কিউ ভেক্টরটা বের করার জন্য এইটা আমাদের শেষ বিন্দু, এইটা আমাদের আদি বিন্দু। তাহলে 1 2 3 থেকে 4 5 6 বাদ দিতে হবে, অর্থাৎ 1 2 3 থেকে কি করবা? 4 5 6 বাদ দিবা, 4 5 6 বাদ দিবা। তাহলে বাদ দিলে 1 থেকে 4 বাদ দিলে হবে হচ্ছে -3, 2 থেকে 5 বাদ দিলে হবে হচ্ছে -2, সরি -3 হবে এটা। 2 থেকে 5 যদি বাদ দেওয়া হয় তাহলে হবে হচ্ছে এটাও -3, তারপর 3 থেকে 6 যদি বাদ দেওয়া হয় এটাও কিন্তু -3। তার মানে আমাদের এই ভেক্টরটা হবে হচ্ছে, খেয়াল করো, এটা হবে -3i হ্যাট -3j হ্যাট -3k হ্যাট। এই হচ্ছে আমাদের কিউ ভেক্টর। এই দুইটা সন্নিহিত ভাব বের করার পর এখন তুমি ত্রিভুজের ক্ষেত্রফল অনায়াসে কিন্তু বের করতে পারবা। কি করতে হবে বলো তো? গ নাম্বার করার জন্য, এই গ নাম্বার করার জন্য ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ মডুলাস এই যে পি ক্রস কিউ। মানে সহজ কথা, আমি একটা ক্রস গুণ করেই কিন্তু এই রেজাল্টটা বের করে ফেলতে পারি। তো এই ক্রস গুণটুকু তো তোমার অবশ্যই জানার কথা, তাই না? তাহলে হাফ, এখন ক্রস গুণ করবো কিভাবে মনে আছে? এই যে আই হ্যাট, তারপর এই যে জে হ্যাট, তারপর এখানে কে হ্যাট। এবার পি এর পি ভেক্টরটা লিখে দিবা, এই যে এর সহগ হচ্ছে -3, এটা 2 -4, আর কিউ হবে হচ্ছে -3 -3 -3। ওকে, তাহলে এখান থেকে তুমি কিন্তু পি ক্রস কিউ ভেক্টরটা কত সেটা বের করতে পারবা। যেমন আমরা আই হ্যাট যদি কমন নেই, আই হ্যাট কমন নিলে কত? হাফ কিন্তু আছে আমার, শুরু থেকে হাফ কিন্তু আছে। আই হ্যাট কমন নিলে হবে হচ্ছে আমাদের কত বলো তো? 3 দুগুণে -6 আর 3 মাইনাসে -3 4 12। এবার যদি -j হ্যাট কমন নেই, j হ্যাট কমন নেওয়া মানে হচ্ছে 3 3 9, তারপরে 3 4 12, 3 মাইনাসে -12। ঠিকঠাক লিখতেছি তো? দেখো তো, আই হ্যাট কমন নিলে হচ্ছে আমাদের 3 দুগুণে -6 আর 3 4 হচ্ছে 12 -12। জে হ্যাট যদি আমি নেই, এই কলাম বাদ এই রো বাদ, তাহলে -3 গুণ -3 হচ্ছে 9, আর -4 গুণ -3 এর সাথে এটা মাইনাস থাকলে হবে হচ্ছে 12। এবার আমি নিব হচ্ছে কে হ্যাট, তাহলে কে হ্যাট যদি নেই তাহলে এইটা বাদ এইটা বাদ, তাহলে 3 3 9 আর এখানে হবে হচ্ছে +6। ওকে, একটা হাফ কিন্তু শুরু থেকে ছিল, এই পুরা জিনিসটার সাথে কিন্তু একটা হাফ আছে। তাহলে দেখো আমাদের এটা কত দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে হচ্ছে হাফ মডুলাস। এবার এইটার মান কত? 12 6 -18, তাহলে -18y, খেয়াল করবা, -18y। আর এখানে +3, যে ক্যালকুলেশনগুলো কিন্তু খুব সাবধানে করতে হবে। আর 9 6 15, তাহলে 15k হ্যাট। ওকে, তাহলে হাফ ইন্টু, এবার এইটার মান বের করতে হবে। এটার মান কত হবে? এটার মান হবে হচ্ছে √, খেয়াল করো, 18 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস হচ্ছে 15 স্কোয়ার, এই যে 15 স্কোয়ার। তাহলে এখান থেকে কিন্তু আমরা এরিয়ার মানটা অনায়াসে বের করতে পারলাম। তাহলে 18 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার বাই 2, সো আমাদের রেজাল্ট হচ্ছে 11.8 স্কোয়ার ইউনিট। তোমরা একটু আমাকে কাইন্ডলি জানাও যে আমার ক্যালকুলেশন ঠিক আছে কিনা। ঠিক আছে, আমাকে একটু কমেন্টে লিখে জানাও যে আমি যে ক্যালকুলেশনটা করেছি এই ক্যালকুলেশনটা যথাযথ আছে কিনা বা ঠিক আছে কিনা। কেমন? দেখি তোমাদের কি অবস্থা, দেখে আসি একটু। তাহলে দেখো, এখানে বেসিক কনসেপ্টটা তোমার কিন্তু বুঝতে হবে যে একটা ত্রিভুজের যখন আমরা ক্ষেত্রফল বের করতে যাই তখন ক্রস গুণের সাহায্য কিন্তু আমাদের লাগবেই। হাফ ইন্টু পি ক্রস কিউ এর মান, এখান থেকে আমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। আচ্ছা, একজন লিখছে স্যার এক্সাম টাইপ কোশ্চেন কই পাবো? আসলে আমি তোমাকে একটা জিনিস বলি, শোনো, একদম উপর আল্লাহকে সাক্ষী করে বলতেছি, কসম দিয়ে বলতেছি, আমি জীবনে কোনো দিন, সেই ক্লাস 8-এ পড়তাম, 9-10-এ পড়তাম, ইন্টারমিডিয়েটে পড়তাম, আমি কখনো কোনো দিন কোন প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ওই সেন্সে পড়াশোনা করি নাই। এই সেন্সে পড়াশোনা করলেই তুমি ধরা খাবা। তোমার দায়িত্ব হচ্ছে বইতে যা আছে তার সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নেওয়া, এরপর এক্সামিনার তোমাকে ঘোড়ায় পেঁচায় যেখান থেকে প্রশ্ন দিক তোমার বিচক্ষণতা দেখে সেটা তুমি করতে পারবা। তুমি কখনো চিন্তা করছো তুমি এখন যে সমস্ত প্রবলেম নিয়ে ডিল করো এগুলো তোমার বইতেই আছে, তুমি বই থেকে দেখে দেখে সেগুলো নিয়ে ডিল করতে পারো, কিন্তু তুমি যখন রিয়েল লাইফে যাবা তখন তোমার রিয়েল লাইফের সমস্যাগুলো কি তুমি কোনো বই থেকে সমাধান পাবা না। সো এখন থেকে তোমার অভ্যাস করতে হবে এভাবে যে আমার লাইফে যে সমস্যা আসুক না কেন এগুলো আমি নিজে নিজে সমাধান করার চেষ্টা করব। যতক্ষণ এই অভ্যাসটা গড়ে না উঠবে ততক্ষণ পর্যন্ত তোমার মনের মধ্যে পরীক্ষা ভীতি থাকবেই,
ওই মনে হবে কার সাজেশন পড়বো, কোন জায়গায় গাইড থেকে কি প্রশ্ন দিব, এইগুলো মাথার মধ্যে থাকবে। তাই আই বেগ ইউ যে তুমি মাথা থেকে এগুলো পুরা ঝেড়ে ফেলো। তোমার দায়িত্ব হবে জাস্ট বইয়ের A to Z পড়া, বাদ বাকি এক্সামিনার আমাকে যেখান থেকে প্রশ্ন দেয় আমি যাতে করতে পারি। নুসরাত লিখছে, ইস আমাদের টাইমে এরকম ইম্পর্টেন্ট ক্লাস যদি থাকতো, বাই দা ওয়ে জুনিয়রদের জন্য শুভকামনা, অনেক ভালো সুন্দর বোঝায়, ইউটিউব থেকে আগেই দেখেছি ওনার অন্তরীকরণের ভিডিও। আচ্ছা নুসরাত জাহান, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি অনেক ভালো কমপ্লিমেন্ট দিয়েছো, থ্যাংক ইউ। তুমি তোমার জুনিয়রদের জানিয়ে দিও তারা যেন আমাদের সাথে যুক্ত হয়ে যায়। এই তো একজন লিখছে বৈরাগী যে কখনো সাজেশনের পিছনে দৌড়ায়নি। দ্যাট শুড বি বোকার মতন কখনো এই কাজটা করবা না। এতে কি হয় জানো, এতে শুধু তোমার পরিশ্রম বাড়ে, শুধু তোমার পরিশ্রম বাড়ে। নিজের বুদ্ধি খারাপা দেখবা তুমি আউটপুট ভালো করতে পারতেছো। এই সাজেশন পড়ে অমুক টুমুক করে, এই যে মনে করো মানে আমি বুঝি না, যে গত কয়েকদিন আগে 2-3 দিনের আগে মনে হয় যে মেডিকেল প্রশ্ন ফাঁসের সাথে কত ডক্টর জড়িত। ওদের তো মানে আমার কাছে ক্ষমতা থাকার মধ্যে ফাঁসি দিতাম পুরোপুরি। তুমি চিন্তা করতে পারো কি ঘটাইছো। ওই যে বিভিন্ন প্রতিষ্ঠান, বড় বড় প্রতিষ্ঠান ছিল, তাদের কর্ণধার। ভাই তোর টাকার এত অভাব যে তুই একটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন গিরিংবাজি করে ফাঁস করে সেগুলো স্টুডেন্টের কাছে বিক্রি করে লক্ষ কোটি টাকা ইনকাম করছে। করে কি করছিস? করে সে টাকা তো তুই ভোগ দখল করতে পারবি না, তোর লাইফ টাইমে তুই পুরো সম্মান হারালি এবং তুই জেল কাটলি। কি প্রয়োজন এটার? এবং তুমি চিন্তা করো, তুমি আজকে যাকে প্রশ্ন দিলা এমনও তো হতে পারে যে ভাগ্যের চক্করে যে স্টুডেন্ট তুমি প্রশ্ন দিয়ে ভর্তি করাইছিলে মেডিকেল কলেজে, সে তো ডেফিনেটলি ভালো ডক্টর হবে না। ভবিষ্যতে তোমারই অথবা কোনো রিলেটিভ বা তুমি তার কাছে ট্রিটমেন্টের জন্য গেছো এবং সে তোমার জীবনের অনেক বড় একটা ক্ষতি করে দিচ্ছে, হতে পারে না? তাহলে মেডিকেলের মতো এত সেন্সিটিভ জায়গাতে এই কাজগুলো করার আগে মানুষের বিবেকবোধটাকে একটু জাগ্রত করা উচিত। এরাই হচ্ছে ছোটবেলা থেকে এই যে ধান্দাবাজি করে বড় হয়েছে। কারণ যে ছোটবেলা থেকে ধান্দাবাজ থাকে সে সারা জীবন বা ধান্দাবাজ থাকে, বুঝতে পারছো? আমি নাম বলতেছি না, বাট ওদের আসলে জুতা দিয়ে পেটানো উচিত গণসম্মুখে। কারণ তারা যে কাজ করছে, এই কাজের মতন ঘৃণ্য কাজ পৃথিবীতে আর কিছু হতে পারে না। এর চরম পরিমাণ ঘৃণ্য কাজ এটা পুরা জাতির জন্য। মানে এটা যে কত বড় ভয়ঙ্কর। ধরো আমার একটা রোগ হয়েছে, আল্লাহ না করুক, তার আমিও তো কোনো একটা ডক্টরের কাছে যাবো, তাই না? তাহলে সেই ডক্টরকে দেখা যাচ্ছে সে প্রশ্ন কিনে মেডিকেলে ভর্তি হয়েছিল। তাহলে এই কাজ কোনো মানুষ করে? এই কাজ তো কোনো মানুষের করা উচিত না। এটাকে আসলে মানুষের রক্ত নেই, বুঝছো? আচ্ছা আচ্ছা ওকে, এখন চলো আমরা মোটামুটি গ নাম্বার তো পালাম। এবার ঘ নাম্বার বলছে দেখাও যে tan অ্যাঙ্গেল বি ঋণাত্মক। মানে আমাকে এই যে বি অ্যাঙ্গেল, এই বি অ্যাঙ্গেলটা বের করতে হবে, থেটা বের করে দেখাতে হবে যে এই tan থেটার মানটা হচ্ছে নেগেটিভ। তাহলে দেখো, একটু মনে করে দেখো, আমাদের এই কাজটা করার জন্য কিন্তু কি লাগবে বলো তো? এই কাজটা করার জন্য আমাদের কিন্তু একটু ডট গুণে হেল্প লাগবে। তাহলে আমরা মোটামুটি এগুলোকে একটু বাদ দিয়ে দিই, এটা আমাদের আপাতত দরকার নেই, এইটুকু দরকার নেই আমাদের। কেমন? আমাদের আবার একটু কালার চেঞ্জ করে দিতে হবে। গুড, ওইটা তো হয়েছে করা। এবার তুমি এইটা যখন সলভ করতে যাবা ঘ নাম্বার, তোমার ডট গুণে হেল্প লাগবে, তাই না? কারণ তোমার থেটা বের করতে হবে। তাহলে তুমি দেখো এই যে পি ডট কিউ, এটা তো আমরা সকলেই জানি যে পি ডট কিউ মানে কি? পি ডট কিউ মানে হচ্ছে পি কিউ কস থেটা। তাহলে আমাদের কস থেটা ইকুয়াল টু কত হবে? কস থেটা ইকুয়াল টু হবে হচ্ছে পি ডট কিউ ডিভাইডেড বাই পি কিউ। এই হচ্ছে আমাদের কস থেটা মানে হবে। তাহলে কস থেটা ইকুয়াল টু কি বলো তো? পি ডট কিউ। ডট গুণ তো করতে পারবা, এই যে এই দুটার মধ্যে ডট গুণ করতে হবে। বাট রুলটা খেয়াল রাখবে, এখানে একটা ট্রিক্স আছে কিন্তু। তোমার দায়িত্ব হচ্ছে একটা বিন্দু থেকে দুইটা ভেক্টর দুই দিকে যেতে হবে। এদের বলা হয় সন্নিহিত ভেক্টর। মানে এই বি বিন্দু থেকে ভেক্টরটা যাবে এই দিকে একটা, আর একটা যাবে হচ্ছে এই দিকে একটা। এই দুইটা সন্নিহিত ভেক্টর তোমার মাস্ট বের করতে হবে। তাহলে ডট গুণ যখন আমি করবো তখন কত হবে বলো তো? 3 × 9, আর এখানে হবে হচ্ছে -6, তারপর এখানে হবে হচ্ছে +12। এটা হবে হচ্ছে ওপরে পি ডট কিউ, আর নিচে হচ্ছে পি এর মান। তাহলে পি এর মান কত? এই যে পি ভেক্টর মানে এটার মান হচ্ছে আমাদের 3 × 9 প্লাস 2 × 4 প্লাস হচ্ছে 4 × 4 = 16। এই হচ্ছে আমাদের পি এর মান। এবার কিউ এর মান কত হবে? কিউ এর মান হবে হচ্ছে 3 × 9 প্লাস 3 × 9 প্লাস 3 × 9। সো এখান থেকে আমার মনে হয় তুমি থেটা বের করতে পারবা কজ ইনভার্স করলে। তো উপরে কত হবে? আচ্ছা দাঁড়াও আমি একটু তোমাকে স্টেপ বাই স্টেপ দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা হয়তো বা। কস থেটা বের করো, কস থেটা। সো কস থেটা আমাদের উপরে দাঁড়াচ্ছে হচ্ছে 9 - 6 + 12। 9 - 6 + 12 উপরে দাঁড়াচ্ছে হচ্ছে 15। ক্লিয়ার? আর নিচে কত হচ্ছে? নিচে হচ্ছে √9 + 4 + 16 √29
√29, আর এখানে দাঁড়াচ্ছে আমাদের √9 + 9 + 9 মানে 3√3। আমরা কি ঠিকঠাক মতন করতে পারছি সব? 3 × 9, 3 × 6, 3 × 4 = 12। ও সরি, tan b ধনাত্মক দেখাতে বলছে, ঋণাত্মক না, তাই তো বলি। কোন তো এখানে তো সূক্ষ্মকোণ চলে আসছে। তাহলে আমাদের থিটার মান কত দেখো তো? থিটার মান আসতে হচ্ছে cos ইনভার্স 15/3√3 × √29। থিটার মান আসছে আমাদের 57.58 ডিগ্রি। এটা যদি আমাদের থিটার মান আসে তাহলে tan b কত হবে বলো তো? tan b মানে হচ্ছে tan থিটা। tan থিটা মানে হচ্ছে tan 57.58 ডিগ্রি। তাহলে এই মানটা তুমি যখন নিবা ট্যানজেন্ট, তাহলে তোমার অ্যান্সার আসবে হচ্ছে +1.57। ক্রস গুণ দুইটারে কিন্তু হেল্প লাগলো। আমরা এই কোশ্চেনটা করার জন্য কিন্তু ক্রস গুণের সাহায্য নিয়েছিলাম, আর এই কোশ্চেনটা সলভ করার জন্য কিন্তু আমরা ডট গুণের সাহায্য নিয়েছিলাম। ঠিক আছে? আচ্ছা, তোমরা কি নিয়ে ঝগড়া করতেছো? জুনায়েদের কি হয়েছে? জুনায়েদ আমরা কি জন্য বলতেছে, স্যার আপনি তো 8 জুনে ফিচার পোস্টে বলেছিলেন যে এক্সাম কোশ্চেনের লিঙ্ক দিবেন, আমি সেটা আক্স করলাম, কিন্তু আপনি অন্যটা বুঝলেন। না 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 জুনায়েদ, তুমি ভুল বুঝতেছো, আমি তো তোমার কোশ্চেনই দেখি নাই। তুমি ভুল বুঝতেছো, আমি এক্সামিনের কোশ্চেন ওই যে সম্ভবত তুমি 25 ব্যাচের আমি কোশ্চেনটা এখনো দেই নাই। ওই কোশ্চেনগুলো আমি নিয়ে কাজ করতেছি। ওই কোশ্চেনগুলো তোমাদের কোর্সের কোশ্চেন, ওটা আমি দেইনি এখনো। আমি তো তোমাকে উদ্দেশ্য করে কিছু বলি নাই, আমি মেনলি বলছি যারা বেছে বেছে পড়ে তাদের উদ্দেশ্যে, আমি তোমাকে উদ্দেশ্য করে কিছু বলি নাই। আরে তোমরা আচ্ছা, তোমরা আসলে আমার দেখো কত ছোট, আমার বয়স কত বলো? আমার বয়স মেলা, কিন্তু আমার বয়স সম্ভবত এখন 35 পার হয়ে গেছে, 36 চলতেছে, আর তোমাদের বয়স হচ্ছে আমার অর্ধেক। তো তোমাদের সাথে আমার সম্পর্কটা হচ্ছে কেমন? তোমাদের সাথে আমার সম্পর্কটা হচ্ছে আন্তরিকতা সম্পর্ক। তোমাকে আমি মনে করে একটা কথা বলে ইনসাল্ট করলাম, তোমাকে আমি একটা কথা বলে ছোট করলাম, এতে কি আমার কোনো লাভ আছে? এটা আমার কোনো লাভ নাই, বরঞ্চ আমার থেকে তুমি শিখবে হাউ টু বিহেভ, হাউ টু ট্রিট জুনিয়র্স, তুমি আমার থেকে শিখবে। তো আমার খুব কেয়ারফুল আচরণ করতে হয়, আমি মুখ দিয়ে কোনো বেফাস কথা বলতে পারি না, বিকজ ওইটা তুমি শিখে পরবর্তী জুনিয়রদের সাথে অ্যাপ্লাই করবা। আমি তোমাদের কাউকে উদ্দেশ্য করে কিছু বলি নাই, বাট আমি বলেছিলাম যে তোমরা কেউ বেছে বেছে পড়বা না, বেছে বেছে পড়া বিপজ্জনক। ওই আমাদের জুনায়েদ আমাদের মূলত প্রশ্ন করেছে হচ্ছে, সম্ভবত আমাদের ফার্স্ট ইয়ারে কোনো একটা কোর্সে আছে, ওই কোর্সে আমি কোশ্চেন আপলোড করি নাই, 25 ব্যাচের ওই কোশ্চেনের কথা বলেছে সে। ঠিক আছে, তো ওর সাথে কেউ খবরদার ঝামেলা ফ্যাসাদ বাধায়ও না কিন্তু। ঠিক আছে? আচ্ছা, দিয়া ঘোষ লিখছে, স্যার আপনার বিহেভিয়ার খুবই ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। না, আমি চেষ্টা করি যে কারো খামাখা মনে করো দুনিয়াতে কয়দিন বাঁচবো, বুঝছো? দুনিয়াতে আসলে আমরা আসছি তো খুব কম সময়ের জন্য। তো এই সময়ে তুমি কারো অযথা বদনাম, কারো মানে কি বলা যেতে পারে, আজে বাজে জিনিসপত্র করাবা না। তুমি চেষ্টা করবা যে মানে ভালো একটা সম্পর্ক সবার সাথে মেনটেন করতে, হাসি মুখে থাকবা, সবার মন জয় করার চেষ্টা করবা, যে সবার কাছে তুমি যেন ভালোবাসার পাত্র হতে পারো। জাস্ট ডোন্ট আর্ন হেট্রেট, ঘৃণা আয় করার জন্য আমরা পৃথিবীতে জন্ম নিই নাই, আমরা আজ আছি কাল নাই। ঠিক আছে? সো সেই সেন্সে আমাদেরকে চলতে হবে। ওকে, তো এই কোশ্চেনটা আশা করি বুঝতে পারছো। তো এখান থেকে তুমি খেয়াল করো, ত্রিভুজের যদি 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকে, এই যে এ একটা শীর্ষবিন্দু, এ একটা শীর্ষবিন্দু, এ একটা শীর্ষবিন্দু, তখন তুমি যে কোনো একটা বাহু বের করার জন্য তোমার দায়িত্ব হচ্ছে শেষ থেকে, কথাটা বুঝছো, শেষ থেকে আদি এই স্থানাঙ্ককে বিয়োগ করা। তুমি যখন শেষ থেকে আদি স্থানাঙ্ক বিয়োগ করে ফেলবা, তখন তুমি একটা ভেক্টর পাবা, সেই ভেক্টরটাকেই নিয়ে তুমি পরবর্তীতে যে কোনো ধরনের কাজ করতে পারবা। ওকে, তাহলে এটা শেষ। এবার চলো আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে তোমাকে দুইটা ভেক্টর বলে দিছে, এ ভেক্টর বলে দিছে আর বি ভেক্টর বলে দিছে। ক নাম্বার বলছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটি ব্যাখ্যা করো। তো এটা তো তুমি পারবা করতে। ক নাম্বার কি বলবা, যে কোন একটি সামান্তরিকের, এগুলো কিন্তু বলতে হবে, কোন একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু মানে কি? এই যে একটা বিন্দু থেকে দুই দিকে দুইটা বাহু, তাহলে এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, এদের বলা হয় সন্নিহিত বাহু। মানে সহজ কথায় যাদের মধ্যে কোন একটা কোণ আছে, এদের বলা হয় সন্নিহিত বাহু। এই কথাটা লিখতে হবে। কোশ্চেনটা বলছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটি ব্যাখ্যা করো, ব্যাখ্যা দিতে বলছে কিন্তু, বুঝছো? তাহলে কি বলবা, যে কোন একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি কোনো কণার উপর কার্যরত দুটি সমকালীন ভেক্টর নির্দেশ করে, তখন কি, তখন এই ভেক্টর মানে তখন এই সামান্তরিকের যে কর্ণ, এই যে সেই কর্ণ, এই কর্ণ তাদের লব্ধি নির্দেশ করে। এবং একটু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লিখতে হবে। লব্ধিকে বলবো আর, এটাকে বলবো পি, এটাকে বলবো কিউ। ডেফিনেশনটা দেওয়ার পর তুমি অবশ্যই লিখে দিবা যে তাহলে আর সমান সমান হচ্ছে পি প্লাস কিউ, বুঝেছো? এটা লিখে দিবা। এর আছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। কথাটা বুঝছো কি বলছি? তাহলে কোন একটা সামান্তরিক সূত্র তোমার কিন্তু বইতে দেওয়া আছে, তো এই চিত্রটা থাকতে হবে, এইটা থাকতে হবে, আর একটা স্টেটমেন্ট থাকতে হবে, এটা স্টেটমেন্ট থাকতে হবে। এই হচ্ছে আমার এই কোশ্চেনের অ্যান্সার। এটা তো মুখস্থ করার দরকার নেই,
তুমি একদম ফার্স্ট ইয়ার শুরুতেই পড়েছ। আচ্ছা, এবার খ নাম্বার প্রশ্ন বলছে, খ নাম্বার ডান হাতি স্ক্রু নিয়মটি ব্যাখ্যা করো। আরে ডান হাতি স্ক্রু নিয়মটা লাগে কোথায়? ক্রস গুণে। এবং আমরা ক্রস গুণ যখন করেছিলাম তখন এইভাবে শিখেছিলাম যে সি মানে হচ্ছে, খেয়াল করো, এ ক্রস বি। তো এই এ ক্রস বি কে আমরা কি লিখি? এ ক্রস বি কে আমরা লিখি হচ্ছে এ বি সাইন থিটা। কথাটা খেয়াল করো, এই এ বি সাইন থিটা, আর এখানে একটা ইটা হ্যাট লিখি। এইটুকু আগে তুমি প্রথমে লিখবা যে ক্রস গুণটা প্রধানত কাজে লাগে, জাস্ট ডান হাতি স্ক্রু নিয়মটা প্রধানত কাজে লাগে হচ্ছে ক্রস গুণের ক্ষেত্রে। তাহলে এবার তুমি কি বলবা? এবার তুমি বলবা এরকম যে এইটা যদি আমাদের এ ভেক্টর হয়, খেয়াল করো, এটা যদি এ ভেক্টর হয় আর এইটা যদি বি ভেক্টর হয়, এই হচ্ছে আমাদের বি ভেক্টর, আর এদের মধ্যবর্তী কোণ হচ্ছে এই যে, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা, এই কোণটা হচ্ছে থিটা। ক্লিয়ার? তাহলে এখন এ ক্রস বি ভেক্টরটা কোন দিকে কাজ করবে? এ ক্রস বি ভেক্টরটা কোন দিকে কাজ করবে? নিয়মটা হচ্ছে আমাদের ডান হাতকে প্রথমে এ বরাবর রাখবো, রেখে বি এর দিকে ঘোরাবো। তাহলে এ থেকে যদি আমি বি এর দিকে ঘোরাই, তাহলে এটা হচ্ছে লম্ব বরাবর বাইরের দিকে থাকবে, এই যে লম্ব বরাবর বাইরের দিকে থাকবে। তাহলে এই ভেক্টরটাকে আমরা বলছি হচ্ছে সি ভেক্টর, আর এইটাকে আমরা বলছি ইটা হ্যাটের দিক। অন দি কন্ট্রারি যদি আমি এমন বলতাম যে আমাদের এ আর বি তো দেওয়া আছে, এই যে এইটা আমি বললাম এ, তারপর এইটা আমি বললাম মনে করো বি, এই আমার মনে করো দেওয়া আছে, কেমন? তাহলে এটা যদি আমার দেওয়া থাকে, তাহলে এখন আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আচ্ছা তাহলে বি ক্রস এ কোন দিকে হবে, তাহলে বি ক্রস এ হচ্ছে আমাদের বি বরাবর ডান হাত রাখবো, রেখে এ বরাবর ঘোরাবো, সো বি ক্রস এ হবে হচ্ছে বোর্ডের ভেতরের দিকে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ডান হাত স্ক্রু নিয়ম। দেখি আমার কাছে কোনো আছে কিনা, আমি একটু দেখে নিই দাও। ইয়েস, আছে। ফ্যান্টাস্টিক। ওকে, তোমাকে ডান হাতি স্ক্রু নিয়মটা আমি একটু দেখাই। ঠিক এটা না, ডান হাতে ক্রস সেকশন, ক্রস, এই যেটা, খেয়াল করো, এখানে আমাদের এ আর বি দুটো ভেক্টর দেখতে পাচ্ছ না? তাহলে আমি যদি এ ক্রস বি বের করতে চাই, সরি এ ক্রস বি, তাহলে নিয়মটা কি দেখো, এ বরাবর প্রথমে ডান হাতকে রাখবো, ফিল করার চেষ্টা করে যে এ বরাবর ডান হাত রাখছি, রেখে ক্ষুদ্রতম কোণে বি বরাবর ঘোরাবো, তাহলে এ ক্রস বি হচ্ছে লম্বভাবে উপরের দিকে। ঠিক আছে? সো দেখো আমি যদি এই 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 কোণটাকে মধ্যবর্তী কোণ কমাই দেই, এই যে আমি মধ্যবর্তী কোণ কমাই দিছি, তাহলে বুঝতেছো এই দিকে এ আছে আর এই দিকে আছে হচ্ছে বি, মানে আমার দিকে বি আছে। তাহলে এ বরাবর রেখে বি বরাবর যদি আমি ঘোরাই, সি ভেক্টরটা হচ্ছে লম্বভাবে উপরের দিকে। ঠিক এই যে এই ভেক্টরটা যেদিকে দেখাচ্ছে। এবার আমি যদি বি ভেক্টরটাকে উল্টা করে দেই, উল্টা করে দেওয়া মানে বুঝতে পারছো, এ এইদিকে বি এইদিকে, তাহলে এ ক্রস বি কিন্তু নিচের দিকে হবে। তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে কি বলি বলো তো, রাইট হ্যান্ড স্ক্রু রুল। তার মানে রাইট হ্যান্ড স্ক্রু রুল দিয়ে তুমি এইভাবে ডিরেকশন নির্ণয় করতে পারো। ক্লিয়ার? ওকে 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 ওকে, তাহলে আমাদের রাইট হ্যান্ড স্ক্রু রুলটা মোটামুটি বুঝলাম। এই কথাগুলোকে তুমি একটু নিজে ভাষায় লিখবা, এগুলো আমার কোনো কথা নেই, এগুলো সব বইতে আছে, কিন্তু এগুলো পারার জন্য কিন্তু বিশাল আকারের আহামরি কোনো একজন বস হওয়ার দরকার নেই, এগুলো সব বইতে লেখা আছে, জাস্ট ইউ হ্যাভ টু ফিল ইট। আচ্ছা, এবার আমরা গ নাম্বারটা লিখি। গ নাম্বার কি বলছে? এ লম্ব দিকে বি এর অভিক্ষেপ বের করো। এই যে এ ভেক্টর দেওয়া আছে আর এখানে বি ভেক্টর দেওয়া আছে, কথাটা বুঝতে পারছো? আর ঘ নাম্বার বলছে যে এ ও বি দ্বারা গঠিত তলের উপর লম্ব দিকে একক ভেক্টর বের করা সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এ ও বি দ্বারা গঠিত তলের উপর লম্ব দিকে একক ভেক্টর বের করা সম্ভব কিনা সেটা বিশ্লেষণ করো। সো আমরা যদি ঘ নাম্বারটা বের করতে যাই, ঘ নাম্বারটা বের করার জন্য কি লাগবে বলো তো? ঘ নাম্বারটা বের করার জন্য আমাদের প্রথমত হচ্ছে এই যে এ ক্রস বি বের করতে হবে। খেয়াল করো, এই এ ক্রস বি বের করে তারপর তাকে আমি এ ক্রস বি এর মান দ্বারা ভাগ করব, এ ক্রস বি এর মান দ্বারা ভাগ করব। এই কাজটা যখন তুমি করবা, আগে একটা প্লাস মাইনাস দিবা, এইটাই হচ্ছে আমাদের ইটা হ্যাট বা এ বি দ্বারা গঠিত তলের উপর লম্ব দিকে একক ভেক্টর হবে। আচ্ছা, এখানে আমাদের একটা কারেকশন আমরা একটু করতে চাই, এখানে একটা মিস্টেক হয়েছে, এর দিকে বি এর অভিক্ষেপ বের করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ঘ নাম্বারের অ্যান্সার। সো আমরা ক্রস গুণ তো অনায়াসেই করতে পারবো, তাই না? তাহলে ক্রস গুণ করে ক্রস গুণের মান দ্বারা ভাগ করে দিলে তুমি এটা পেয়ে যাবা। তো এটা আমি আর করতেছি না, এটা তুমি পারবা করতে। আমরা গ নাম্বার কোশ্চেনটা একটু সলভ করার চেষ্টা করবো, কেমন? গ নাম্বার কোশ্চেনটা, গ নাম্বার কোশ্চেনটা আমরা একটু সলভ করতে চাই। গ নাম্বার কোশ্চেন আমাকে বলেছে, গ নাম্বার কোশ্চেন কি বলছে দেখো তো, যে এ এর দিকে বি এর অভিক্ষেপ বের করো। তো এটা কিন্তু ডট গুণ দিয়ে তুমি করতে পারবা। তো একটু মনে করে দেখো বিষয়টা আমরা কেমন করতাম, যে এটা যদি আমাদের এ হয় আর এইটা যদি আমাদের বি হয়, একটু মনে করে দেখো, এটা হচ্ছে বি ভেক্টর আর এই কোণটা হচ্ছে থিটা। তাহলে এ এর দিকে বি এর অভিক্ষেপ বের করার জন্য কি করবো আমরা?
এর দিকে বি এর অভিক্ষেপ বের করার জন্য বি থেকে একটা লম্ব আঁকবো, এই যে। তাহলে এইটুকু হচ্ছে আমাদের এর দিকে বি এর অভিক্ষেপ। নিয়মটা হচ্ছে বি এর অভিক্ষেপ যেহেতু, তাহলে এইটা হচ্ছে আমাদের বি কস থিটা, বি কস থিটা। এবং এটা আমি তোমাদের শেখাইছিলাম আগে যে যার লম্ব বিক্ষেপ মানে যার অভিক্ষেপ নিবা তার কস থিটা বের করবা, যার অভিক্ষেপ তার কস থিটা বের করবা, কস থিটা বের করবা। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখতে হবে যে যার অভিক্ষেপ তার কস থিটা বের করতে হবে। তো আমরা এখন এই গ নাম্বারটা করার জন্য কি করব, আমরা প্রথমে এ ডট বি ভেক্টরটাকে আগে নিব। তো এ ডট বি ভেক্টর মানে কিন্তু এ বি কস থিটা, এ বি কস থিটা। এবার এখান থেকে তোমার দায়িত্ব হচ্ছে বি কস থিটা বের করা। তাহলে অনায়াসে বি কস থিটা কিন্তু বেরিয়ে যাবে। বি কস থিটার মান হবে হচ্ছে এই দেখো এ ডট বি, এবার তাকে ভাগ করবে হচ্ছে এ ভেক্টর দ্বারা। তাহলে দুইটা ভেক্টর তো দেওয়াই আছে এ আর বি। তাহলে এখন 3 আর এখানে 1 গুণ করলে হবে হচ্ছে 3, তারপর 2 আর 2 গুণ করলে হবে হচ্ছে 4, -2 আর -1 গুণ করলে হবে হচ্ছে 2। আর নিচে এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান হচ্ছে √9 প্লাস এখানে হচ্ছে 4 প্লাস এখানে হচ্ছে 4। তাহলে 4 আর 3 7 আর 2 9, আর নিচে কত হবে 4 আর 4 8, 8 আর 9 17, √17। সো এইটা হচ্ছে আমাদের এ ভেক্টরের উপর বি এর লম্ব বিক্ষেপ। কেমন? ওকে 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 ওকে। আচ্ছা, একদম আমাদের বৈরাগী আমাদের লিখছে, থ্যাংক ইউ বৈরাগী, খুব বড় একটা কথা লিখছো। অ্যাথেনা সায়েন্স একাডেমি শুধু ভালো ছাত্র প্রডিউস করে না, ভালো মানুষ তৈরি করে। ডেফিনেটলি আমি সবসময় শুরু থেকে চেষ্টা করেছি যে আমাদের সাথে যত মানুষ যুক্ত আছে এটা কেউ যেন আমাদের থেকে কোনো ভুল তথ্য, কোনো ভুল মেসেজ না পায়। তোমরা দোয়া করো আমাদের জন্য, আমরা যেন আরো একটু বেশি প্রসার করতে পারি বিষয়গুলো নিয়ে। আচ্ছা, মারজান লিখছে যে সেই 2018 সালে ফার্স্ট ইয়ারে ফিল পাইতেছি ভাই, আপনার ফিজিক্স ক্লাসগুলো অনেক মিস করি। ও মাই গড, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আই এম রিয়েলি অনার্ড। তুমি তো আসলে এখানে আমাদের সাথে যুক্ত আছে, এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি, অনেক বড় পাওয়া। আচ্ছা, তাহলে এইটা গেল। কেমন? এবার আমরা পরবর্তী স্লাইডে যাই। এইটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। কেমন? এটা বেশ ইন্টারেস্টিং কোশ্চেন। আচ্ছা, আমাদের এখন দেখো এই কোশ্চেনটা চিত্রে বর্ণিত ঘটনাটি পর্যবেক্ষণ করো। তো ঘটনাটা হচ্ছে একটা বাস আছে এবং দুইটা ফোর্স, একটা ফোর্স আছে F1, একটা ফোর্স আছে F2। দুইটা ফোর্সে বাসকে টানা হচ্ছে। বাসের ভর দেওয়া আছে 500 কেজি আর বাসের বেগ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। আশা করি দেখতে পাচ্ছ। এখান থেকে কয়েকটা প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে প্রথম ক নাম্বার বলেছে সদৃশ্য ভেক্টর কি? আচ্ছা, সদৃশ্য ভেক্টর তো বুঝো। সদৃশ্য ভেক্টর মানে হচ্ছে, খেয়াল করবা, যে ভেক্টরগুলো দিক একই দিকে কিন্তু মান সমান না, এদের বলা হয় সদৃশ ভেক্টর। যেমন ধরো পি কিউ, দুটা ভেক্টর দেখো এদের মান কিন্তু সমান না, বাট দিক সেম দিকে, সো এরা হচ্ছে সদৃশ ভেক্টর। কেমন? এই কথাটাই বলবা যে যাদের মান সমান না কিন্তু দিক একই দিকে তারা সদৃশ ভেক্টর। আচ্ছা, খ নাম্বার বলেছে কোন রাশির মান ও দিক থাকলেই তাকে ভেক্টর বলা যাবে, ব্যাখ্যা করো। কোন রাশির মান ও দিক থাকলেই তাকে ভেক্টর বলা যাবে, ব্যাখ্যা করো। এখানে একটা কথা আছে, কোন একটা রাশির মান ও দিক থাকলেই তাকে ভেক্টর বলা যায় না। কি বললাম? রাইট, কোন একটা রাশির মান ও দিক থাকলেই তাকে ভেক্টর বলা যায় না। ভেক্টর বলার শর্ত হচ্ছে কি জানো? ভেক্টর বলার শর্ত হচ্ছে পূর্ণাঙ্গ প্রকাশ করার জন্য, পূর্ণাঙ্গ প্রকাশ করতে মান ও দিক উভয়ই দরকার হয়, উভয়ই দরকার হয়। যেমন ধরো তোমাকে যদি আমি বলি যে চাপ, বলো তো চাপের কিন্তু, তুমি যদি এভাবে চিন্তা করো চাপ মানে কি? চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল, এটা হচ্ছে চাপ। খেয়াল করো, তো বল তো ভেক্টর, তাই না? বল ভেক্টর হলে চাপ তো ভেক্টর হওয়া উচিত ছিল, কিন্তু বল ভেক্টর হওয়া সত্ত্বেও চাপ কিন্তু স্কেলার। চাপকে প্রকাশ করার জন্য কোনো দিক প্রয়োজন হয় না। কারণ কি? এটা আমি আমার দেখবে আমাদের অ্যাথেনা সায়েন্স একাডেমি চ্যানেলে আমাদের ভিডিও দেওয়া হচ্ছে চাপ কেন ভেক্টর রাশি না, এটা আমি ভালো করে বোঝাইছি ওখানে। বাট আমি একটু যদি মনে করাই দেই, এই বরাবর তুমি যদি বল প্রয়োগ করো, ধরো এইদিকে তুমি ফোর্স দিলা এফ, তখন তোমার এই ফোর্স দুই দিকে ভাগ হয়ে যাবে। এইদিকে থেটা হবে, তখন এইদিকে হবে হচ্ছে এফ কস থেটা, আর এইদিকে হবে হচ্ছে এফ সাইন থেটা, এফ সাইন থেটা। এখন এই তলের উপর যে বলটা চাপ প্রদান করার জন্য দায়ী, খেয়াল করো, এই তলের উপর যে বলটা চাপ প্রদান করার জন্য দায়ী সেটা এফ সাইন থেটা নয়, সেটা হচ্ছে এফ কস থেটা। কারণ তলের উপর চাপ আমরা বের করতে যাচ্ছি, সুতরাং তলের উপর যে বল সেই বলটা আমাদের নিতে হবে। সুতরাং এখানে যে বল, এই বলটা কিন্তু শুধুমাত্র এফ কস থেটা, যেটা কিনা তলের সাথে লম্বভাবে কাজ করতেছে। এই কারণে চাপ প্রকাশ করার জন্য আমাদের আসলে দিকের প্রয়োজন নাই,
বিকজ আমরা জানি যে চাপ সবসময় তলের সাথে লম্বভাবে কাজ করে। সুতরাং এখানে যে কথাটা বলছে যে কোন রাশির মান ও দিক থাকলেই তাকে ভেক্টর বলা যাবে, ব্যাখ্যা করো। তাহলে ব্যাখ্যাটা হচ্ছে এই যে কোন রাশির মান ও দিক থাকলেই তাকে জোর করে ভেক্টর বলা যাবে না, যে রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয় দরকার সেটা হচ্ছে ভেক্টর রাশি। যেমন তুমি এক্সাম্পল দিবা, যেমন চাপ, চাপ মানে বল বাই ক্ষেত্রফল, কিন্তু এখানে বল ভেক্টর হলেও চাপ স্কেলার, বিকজ চাপকে প্রকাশ করার জন্য দিকের প্রয়োজন নাই। কথাটা বুঝতে পারছো? সো এই বিষয়গুলোকে তুমি নিজের ভাষায় নিজের মতন করে লিখবা। আচ্ছা, অর্পণ লিখছো বৃষ্টির ম্যাথগুলো। আচ্ছা, বৃষ্টির ম্যাথগুলো দেখে দিব, দাঁড়াও। প্রতীক দাস লিখছে আমি সেকেন্ড ইয়ার পরীক্ষা দিলাম, এখন নতুনভাবে কিছু শুরু করতে চাই, কি করব? ফাহমিদ লিখছে তড়িৎ প্রবাহ কেন ভেক্টর হয় স্যার? আচ্ছা, ফাহমিদ লিখছে তড়িৎ প্রবাহ কেন ভেক্টর? ভেক্টর নয় স্যার, তড়িৎ প্রবাহ কেন ভেক্টর নয় স্যার? এর কারণ কি দেখো, ও কি প্রশ্ন করছে বুঝছো? ও বলছে যে তড়িৎ প্রবাহ কেন ভেক্টর না। তো ধরো তুমি একটা তার চিন্তা করলে, এরকম এই যেটা তার চিন্তা করলে, যেভাবে কালো একটা তার চিন্তা করলা, এই তারের এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি। তাহলে বলো তো এই তারে কোন দিক থেকে কোন দিকে কারেন্ট যেতে পারে? এই তারে কারেন্ট যেতে পারে এ থেকে বি বরাবর, দ্যাট মিনস এই দিকে এই বরাবর কারেন্ট যেতে পারে, অথবা তারকে তুমি যতই মোচড়ামুচড়ি করো, অথবা বি থেকে এ বরাবর কারেন্ট আসতে পারে। বলো তো এই দুইটা দিক ছাড়া কি আর কোনো দিক আছে তড়িৎ প্রবাহের? এই তারে কি তড়িৎ প্রবাহ নিচ থেকে উপরের দিকে যাইতে পারে? অ্যান্সার হচ্ছে না। সুতরাং তুমি একটা তার যদি এভাবে চিন্তা করো যে এই হচ্ছে একটা তার, এই যে আমি ইচ্ছা মতন পেঁচাইছি, ইচ্ছা মতন পেঁচাই আমি এইখান থেকে আবার তারটাকে বের করে দিচ্ছি, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে এখানে আমাদের তড়িৎ প্রবাহ অলওয়েজ, মনে রাখতে হবে, তড়িৎ প্রবাহ অলওয়েজ হয় এ দিয়ে ঢুকবে, ক্লিয়ার, অথবা বি দিয়ে ঢুকবে। একই সাথে কিন্তু দুইটাতে ঢুকতে পারবে না। এ দিয়ে ঢুকলে বি দিয়ে বেরিয়ে যাবে, বা বি দিয়ে ঢুকলে এ দিয়ে বেরিয়ে যাবে। তার মানে হচ্ছে আমি অলরেডি তড়িৎ প্রবাহের দিক জানি, যে তড়িৎ প্রবাহ তাহলে কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে। এই কারণে আমার তড়িৎ প্রবাহ প্রকাশ করার জন্য ভেক্টরের কোনো প্রয়োজনই নাই। ক্লিয়ার? সো তড়িৎ প্রবাহ দ্যাটস একটা স্কেলার কোয়ান্টিটি, এটা স্কেলার রাশি। আশা করি তুমি তোমার কোশ্চেনের অ্যান্সার পাইছো। এবার আমরা আর একটা কোশ্চেন সলভ করবো, গ নাম্বার, বাসটির নিট ত্বরণ কত? তো এই বাসের উপর তোমার দায়িত্ব হচ্ছে আগে লব্ধি বল বের করা। গ নাম্বারটা, বাসে লব্ধি বল, বাসে লব্ধি বল। তাহলে লব্ধি বলটা হবে হচ্ছে আমাদের এফ নেট, তাহলে সেটা হবে হচ্ছে F1 প্লাস F2। কথাটা কি বুঝতেছি? F1 প্লাস F2। F1 হচ্ছে আমাদের 200 I হ্যাট, আর F2 মানে হচ্ছে 200 I হ্যাট প্লাস 150 J হ্যাট। এই হচ্ছে আমাদের দুইটা ভেক্টরের যোগফল। সো 200 I 200 I মিলে কত হবে? 400 I। সো দিস ইজ 400 I, আর এর সাথে হবে হচ্ছে 150 J হ্যাট। এই হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর। ক্লিয়ার? লব্ধি বল বা লব্ধি ভেক্টর। তোমরা কি আসো ঠিকঠাক মতন? কেউ বোর্ড ফিল করতেছো না তো? ক্লিয়ার? এগুলো কিন্তু আসলে তোমার প্রয়োজন, বিধায় আমি ক্লাসটা নিচ্ছি, এবং যাতে তোমরা অন্ততপক্ষে কিছু শিখতে পারো, দ্যাটস মাই মেন পারপাস। ঠিকঠাক আছো সবাই? ওকে 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 ওকে। তো যা বলতেছিলাম সেটা হচ্ছে বাসের লব্ধি বল আমি পেয়ে গেছি। এখন লব্ধি বলটা কোন দিকে হবে? মেবি এমন কোন একটা দিকে হবে লব্ধি বল, হয়তোবা লব্ধি বলটা আমাদের এরকম কোন একদিকে হবে। এখন তুমি লব্ধি বলের মান বের করবা। এই লব্ধি বলের মানকে ভর দ্বারা ভাগ করলে কিন্তু আমি ত্বরণ পাবো। তো লব্ধি বলের মান কত হবে? রুট ওভার, এটা হচ্ছে 400 স্কোয়ার প্লাস ওটা হচ্ছে 150 স্কোয়ার, 150 স্কোয়ার। সো এইটা করলে আমি লব্ধি বলের মান পেয়ে যাব। দেখি কত হয় সেটা। রুট 400 স্কোয়ার প্লাস 150 স্কোয়ার, 150 স্কোয়ার। সো দিস ইজ 427.2 নিউটন। এই হচ্ছে আমার লব্ধি বল। এটা কি? এটা হচ্ছে লব্ধি বল। এখন তোমার হালকা একটু নিউটনিয়ান মেকানিক্স হেল্প লাগবে। এটা লব্ধি বল হলে তুমি এখন কি লিখতে পারো? তুমি লিখতে পারো এফ নেট সমান সমান হচ্ছে এম এ। তো তুমি এখন ত্বরণ যদি বের করতে চাও, এই যে ত্বরণ বের করার জন্য তোমার এই লব্ধি বল এফ নেট একে ভর এম দ্বারা ভাগ করতে হবে। তাহলে লব্ধি বল হচ্ছে আমাদের 427.2, এবার তাকে ভাগ করবো আমি ভর দিয়ে। এখন বাসের ভর এটা বলে দেওয়া আছে 500 কেজি, তাহলে এটা বলা আছে 500 কিলোগ্রাম। ক্লিয়ার? তাহলে 427.2 ডিভাইডেড বাই 500। সো এটা কত হবে? এটা হবে 0.8544।
এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই হচ্ছে আমাদের ত্বরণের মান। তাহলে বাসটির নির্ত্বরণের মান হচ্ছে এত 0.8544। ক্লিয়ার? তাহলে আমি ত্বরণের মানটা একটু লিখে রাখি। এ এটা হচ্ছে 0.8544 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারছো? এটা আমাদের ত্বরণের মান। তাহলে এবার ঘ নাম্বারটা তুমি সলভ করতে চাও, মুছে গেল সবই? হ্যাঁ মুছে দিলাম। তো লিখে দিই দেখি। এ ইকুয়াল টু হচ্ছে 0.8844। 8844 ছিল কি? দেখি কি ছিল, মুভমেন্টটা আসলে আন্ডু করতে পারতেছি না। কত ছিল আসলে? 0.8544, সরি 0.8544, তাই তো বলি। এর মান হচ্ছে 0.8544, 8544 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার ঘ নাম্বারটা খেয়াল করি। ঘ নাম্বারটা বলছে বাসটিকে 5 মিনিটে 15 কিলোমিটার দূরের বাস স্টপে পৌঁছাতে হবে। কতটুকু মিনিটে? এই বাসের এটা বেগ দেওয়া আছে কিন্তু 2 মিটার পার সেকেন্ড। খেয়াল করো, এখন বলছে যে 5 মিনিটে 15 কিলোমিটার দূরের বাস স্টপে পৌঁছাতে হবে। বাসটি নির্ধারিত সময় সেখানে পৌঁছাবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে তোমার নিশ্চয়ই একটা জিনিস মনে আছে, খেয়াল করো যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এইটা কিন্তু একটা সমীকরণ। এই সমীকরণ থেকে কি বের করা যায়? এই সমীকরণ থেকে বের করা যায় যে কোন একটা বস্তুর যদি আমি আদিবেগ জানি, ক্লিয়ার, কোন একটা বস্তুর যদি আমি আদিবেগ জানি এবং সেই বস্তুর ত্বরণ এবং কতক্ষণ ধরে গতিশীল তাও যদি আমি জানি, তাহলে অনায়াসে কিন্তু আমরা তার অতিক্রান্ত পথ বের করতে পারবো। খেয়াল করো তো আমাদের কাছে কতটুকু সময় বরাদ্দ আছে বলো তো? 5 মিনিট। তাহলে টি এর মান, স্মল টি এর মান হচ্ছে 5 মিনিট, আর আদিবেগ ইউ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। বুঝতেছ? আর ত্বরণ তো 0.8544 দেওয়া আছে। তাহলে এই কন্ডিশন মতে আমার এস এর মান কত হতে পারে সেটা আমরা বের করতে চাই। যদি এস এর মান 15 কিলোমিটার হয়ে যায় বা 15 কিলোমিটার থেকে বেশি হয়, তার মানে পৌঁছাতে পারবে। আর যদি 15 কিলোমিটার থেকে কম হয় তাহলে পৌঁছাতে পারবে না। তাহলে আমরা বসে আস্তে আস্তে। ইউ এর মান হচ্ছে 2 ইন্টু 5 মিনিট। তাহলে 5 মিনিট মানে কি? 5 ইন্টু 60 সেকেন্ড, মানে 300 সেকেন্ড। ক্লিয়ার? মানে 300 সেকেন্ড, 5 মিনিট মানে 300 সেকেন্ড, প্লাস হাফ ইন্টু এর মানে যে লিখে দাও 0.8544। 0.8544 হচ্ছে এ, আর টি স্কোয়ার মানে হচ্ছে 300 স্কোয়ার। 300 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখি কতটুকু পাই। সো দিস ইজ 2 ইন্টু 300 প্লাস 0.5 ইন্টু 0.8544 ইন্টু 300 স্কোয়ার। দিস ইজ 39048 এত মিটার। তো এত মিটার মানে কি? 39.048 কিলোমিটার। এই কথাটা মানে হলো যদি বাসটা, খেয়াল করো, যদি বাসটা এই ত্বরণে চলতে থাকে, যে ত্বরণটা দেখানো আছে, তাহলে 5 মিনিটে তার পক্ষে যে পরিমাণ পথ অতিক্রম করা সম্ভব তার মান দেখছো কত? তার মান হচ্ছে প্রায় 39 কিলোমিটার, কিন্তু তার যেতে হবে মাত্র 15 কিলোমিটার। তার মানে আমরা কি বলবো? আমরা বলবো যে নির্ধারিত সময়ে পৌঁছাবে কি? অ্যান্সার হচ্ছে ইয়েস। অ্যান্সার হচ্ছে ইয়েস। এই যে ইয়েস, YES, অ্যান্সার হচ্ছে অবশ্যই সে নির্ধারিত সময় পৌঁছাবে। এবং গাণিতিক বিশ্লেষণ হচ্ছে এটা যে তুমি ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখালা যে সে টাইমলি তার জায়গা মতন পৌঁছাতে পারবে। আচ্ছা, তাহলে আমরা এটাও মোটামুটি বুঝতে পারলাম যে আমরা কিভাবে এই কাজটা করবো বা এগুলোকে আমরা ফেস করব। আচ্ছা, এবার চলো আমরা আরেকটা কোশ্চেন দেখি। এই কোশ্চেনটা তো আবার একটা ইন্টারেস্টিং কোশ্চেন, নদী নৌকা রিলেটেড একটা প্রশ্ন। দেখি চলো প্রশ্নটা কি বলছে। প্রশ্নটা বেশ ট্রাজিক। প্রশ্নটা বলতেছে যে বরুণ ভাই ও নূর ভাই, নূর একজনের নাম, নূর আমার এক ছোট ভাই, বরুণ ভাই ও নূর ভাই দুটি নৌকা দিয়ে রেস খেলার জন্য প্রস্তুত হলেন। নৌকা দিয়ে রেস? হ্যাঁ রে, ফাইজলামি। আচ্ছা যাক, প্রত্যেকটি নৌকার বেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার এবং 0.5 কিলোমিটার চওড়া নদী পার হওয়ার জন্য তারা যাত্রা শুরু করলেন। বরুণ ভাই চালাকি করে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে এবং নূর ভাই, এই যে এটা আছে নূর ভাই, সোজাসুজি নৌকা চালানো শুরু করলেন। মানে একজন স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে আর আরেকজন স্রোতের সাথে সমকোণে নৌকা চালাতে শুরু করছে। স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার। এবার ক নাম্বার বলছে বরুণ ভাই যাত্রা বিন্দু ঠিক বিপরীত বিন্দু হতে ওই পার বরাবর ঠিক কতটুকু দূরত্ব অতিক্রম করবেন। আচ্ছা, আর খ নাম্বার বলছে চালাকি সত্ত্বেও বরুণ ভাই নৌকার রেসে জয়ী হতে পারবেন না, উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো। আচ্ছা দেখি আমরা কি কি বলছে। তাহলে আমরা একটা নৌকা চিন্তা করতেছি।
সরি একটা নদী চিন্তা করি আমরা আগে। এই নদীর প্রস্থ দেওয়া আছে কতটুকু? নদীর প্রস্থ দেওয়া আছে হচ্ছে 0.5 কিলোমিটার। এই যে এটা হচ্ছে আমাদের ডি, 0.5 কিলোমিটার। তোমরা একটু খেয়াল করবে, আমাদের এই মানে গত কয়েকদিন আগে আমরা কিন্তু নদী নৌকার উপর একটা লাইভ ক্লাস নিয়েছিলাম, বড় একটা লাইভ ক্লাস নিয়েছিলাম। ওইখানে এগুলো সম্পর্কে কিন্তু অনেক কিছু আলোচনা করা ছিল, বাট তারপরও সেখান থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নটা সেদিন আমি করাইছিলাম না অবশ্য। তাহলে আমাদের এখানে স্রোতের বেগ ইউ হচ্ছে আমাদের কত? 5 কিলোমিটার পার আওয়ার। 5 কিলোমিটার পার আওয়ার, এটা স্রোতের বেগ। এবার দেখো দুইজন মানুষ রওনা দিছে, কে কোন দিকে রওনা দিছে তোমাকে একটু বুঝতে হবে। বরুণ ভাই রওনা দিছে হচ্ছে 120 ডিগ্রি কোণে, তার বেগ কত? তার বেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের বরুণ ভাই রওনা দিছে, কেমন? এই যে এটা হচ্ছে ভি, এটা হচ্ছে বরুণ। তার সে রওনা দিছে 120 ডিগ্রি কোণে। এই যে সে রওনা দিছে হচ্ছে 120 ডিগ্রি কোণে, কত বেগে? 10 কিলোমিটার। আর নূর ভাই রওনা দিচ্ছে সোজাসুজি। খুব ভালো কথা। তো নূর ভাই যদি সোজাসুজি রওনা দেয়, তাহলে সোজাসুজি মানে হচ্ছে আমাদের এই বরাবর রওনা দিছে, এইদিকে রওনা দিছে মিস্টার নূর ভাই। ক্লিয়ার? এবং নূর ভাইয়ের ভেলোসিটিকে আমি ধরলাম হচ্ছে, মনে করলাম ভি ড্যাশ। নূরের বেগও কিন্তু 10 কিলোমিটার পার আওয়ার, নূরের বেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? আচ্ছা, এবার তুমি কোশ্চেনগুলার যা যা বলছে সেগুলোকে একটু জাজ করার চেষ্টা করো। প্রথম প্রশ্ন বলছে বরুণ ভাই যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু হতে ওই পার বরাবর ঠিক কতটুকু দূরত্ব অতিক্রম করবেন, কথাটা বুঝো। এটা আমার যাত্রা বিন্দু না বরুণ ভাইয়ের? তাহলে বরুণ ভাই ঠিক যাত্রা বিন্দুর বিপরীত বিন্দুতে, মানে এখানে ডান দিকে কতটুকু দূরত্ব অতিক্রম করবে তাই বের করতে হবে। ক্লিয়ার? তাহলে এইটা করার জন্য প্রথমে আমাদের নদী পাড়ি দেওয়ার সময় জানা লাগবে। তাহলে বরুণ ভাইয়ের নদী পাড়ি দেওয়ার সময় জানতে হবে। নদী পাড়ি দেওয়ার সময় জানতে হবে, সময়। ক্লিয়ার? তাহলে এই সময়টাকে আমি মনে করে বললাম হচ্ছে টি বরুণ সাপোজ। তাহলে সময় বের করার ফর্মুলা আমি শিখেছিলাম আগে, ডি বাই ভি সাইন থেটা। তুমি যে কোণে রওনা দাও এইটা ইউজ করে তুমি নদী পাড়ি দেওয়ার সময় বের করতে পারবা। সো নদীর প্রস্থ হচ্ছে 0.5 কিলোমিটার। সো এটা হচ্ছে আমাদের 0.5 কিলোমিটার ডিভাইডেড বাই বরুণের ভেলোসিটি হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, আর সাইন থেটা মানে হচ্ছে সাইন 120 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি যা পাবা সেটা হচ্ছে সময়, এবং এটা আসবে ঘন্টাতে। সো 0.5 বাই 10 ইন্টু সাইন 120 ডিগ্রি, 0.5 ইন্টু সাইন 120 ডিগ্রি। তাহলে এটা কত হইল? এটা হলো আমাদের 0.0577 আওয়ার। এই পরিমাণ সময় লাগবে হচ্ছে বরুণের নদী পাড়ি দেওয়ার জন্য। বুঝেছ? এবার তোমাকে বলছে যে বরুণ ভাই যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু হতে ওই পার বরাবর ঠিক কতটুকু দূরত্ব অতিক্রম করবেন। তার মানে আমাকে সহজ কথায় এখান থেকে অনুভূমিক বরাবর মানে স্রোতের দিকে সরণ বের করতে বলছে। তাহলে স্রোতের দিকে সরণ বের করার ফর্মুলা কি ছিল? স্রোতের দিকে সরণ বের করার ফর্মুলা ছিল হচ্ছে ইউ প্লাস ভি কস থেটা, বা কস আলফা যাই বলো না কেন, ভি কস থেটা ইন্টু টাইম টি। এটা ছিল আমাদের স্রোতের দিকে সরণের মান। এটা কিভাবে আসে এটা ওই ক্লাসটা না দেখলে বুঝবা না। ক্লিয়ার? এটা বোঝাতে গেলে আমার আবার 15-20 মিনিট লাগবে, সেটা তুমি ডিরেক্টলি ইউজ করবা। তাহলে ইউ এর মান হচ্ছে আমাদের 5 প্লাস ভি এর মান হচ্ছে আমাদের 10 ইন্টু সাইন থেটা, সরি কস থেটা মানে হচ্ছে কস 120, আর টি এর মান আমাদের আছে হচ্ছে 0.0577। এবং সম্ভবত খেয়াল করো, সম্ভবত এটা থেকে যেটা আমি বুঝতেছি এই মানটা তোমার আসবে হচ্ছে 0। এটা মানে কি? এটা মানে হলো যে সে ওই পারের ঠিক বিপরীত বিন্দুতে গিয়েই পৌঁছাবে। এখান থেকে রওনা দিছে না, এখান থেকে রওনা দিছি সে মানে মিস্টার বরুণ ভাই ঠিক এখানেই পৌঁছাবে। অর্থাৎ এটা হচ্ছে মিস্টার বরুণের ডেস্টিনেশন, বা বরুণ এখানে পৌঁছাবে একদম ঠিক যেখান থেকে রওনা দিচ্ছে সেখানে, তার বিপরীত বিন্দুতে। বুঝেছ? ক নাম্বার প্রশ্নটা ক্লিয়ারলি বুঝুন, এখন তো বুঝতে পারছো মনে হয়। ক নাম্বার প্রশ্ন বলছে বরুণ ভাই যাত্রা বিন্দু মানে তো এটা, যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু হতে, যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু মানে এটা একদম ঠিক ওই পারে বিপরীতে, পার বরাবর ঠিক কতটুকু দূরত্ব অতিক্রম করবেন। পার বরাবর মানে হচ্ছে এই দিকে অথবা এই দিকে। অ্যান্সার হচ্ছে সে একটু দূরত্ব অতিক্রম করবে না, বিকজ
আমাদের এখান থেকে রওনা দিয়ে সে ঠিক বিপরীত পারে পৌঁছাবে। তাই আচ্ছা, এবার ক নাম্বার তো হয়েছে। খ নাম্বার বলছে চালাকি সত্ত্বেও বরুণ ভাই নৌকা রেসে জয়ী হতে পারবেন না, উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো। কথাটা বুঝো, রেসে জয়ী হওয়া মানে কি? যে কম সময় নদী পাড়ি দিবে সেই হচ্ছে রেসে জয়ী হবে। তাহলে মিস্টার বরুণ ভাই তো আমাদের 0.0577 আওয়ার এতটুকু সময়ে নদী পাড়ি দিছে, তাই না? যদি বরুণ ভাই এতটুকু সময় নদী পাড়ি দেয়, এবার আমার এখানে একটা নতুন অ্যাড করতে হবে। ওকে, এবার আমি বের করতে চাই যে নূর ভাইয়ের কতটুকু পরিমাণ সময় লাগবে নদী পাড়ি দিতে। নূর ভাইয়ের জন্য নদী পাড়ি দেওয়ার সময়, এগুলো কিন্তু লজিক্যাল প্রশ্ন। ওকে, নদী পাড়ি দেওয়ার সময়, তাহলে এই নদী পাড়ি দেওয়ার সময় টি মিস্টার নূর ভাই, এটাও কিন্তু তোমার সেই ডি ডিভাইডেড বাই ভি সাইন থেটা। ভি মানে ভি ড্যাশ সাইন থেটা। এখন ডি কতটুকু ছিল তুমি খেয়াল করে দেখো। নদীর প্রস্থ ছিল হচ্ছে 0.5 কিলোমিটার, আর নূর সাহেবের বেগ হচ্ছে 10, আর নূর সাহেব যে কোণে রওনা দিছে সেই কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি। বুঝেছ? তাহলে আমাদের দেখো ডি এর মান হচ্ছে 0.5 কিলোমিটার, আর ভি এর মান হচ্ছে 10, আর এখানে আছে সাইন থেটা। সাইন থেটা মানে 0.05 আওয়ার। আর মিস্টার বরুণ ভাইয়ের কতটুকু সময় লাগছিল? এই যে মিস্টার বরুণ ভাইয়ের সময় লাগছিল কতটুকু সময় লাগছিল বের করছিলাম, এই যে 0.0577 আওয়ার। বরুণ ভাইয়ের সময় লাগছিল হচ্ছে 0.0577 আওয়ার। তাহলে আমি এখন কি কনক্লুশন দিব? আমি বলবো যে আচ্ছা ভালো কথা, আমি বলবো যে নূর ভাইয়ের সময় লেগেছে 0.05 আওয়ার, আর বরুণ ভাইয়ের সময় লেগেছে 0.0577 আওয়ার। মানে বরুণ ভাই স্লো গেছে, বরুণ ভাই পড়ে গেছে। তাহলে কে জিতলো বলো তো? জিতলো হচ্ছে নূর ভাই। নূর ভাইয়ের জন্য সব একটা করতালি দিয়ে দাও, নূর ভাই জিতেছে। কারণ আমি নিজে যদি নিজেকে জেতাই দিই তাহলে কেমন হয়ে গেল বল না? তো ছোটবেলাতে বুঝছো একটা মজার জিনিস শুনো। ছোটবেলাতে আমার এক টিচার ছিলেন, ওনার নাম ছিল হচ্ছে শ্রদ্ধেয় অসীম কুমার বসু। হ্যাঁ, তার মধ্যে তাহলে নূর ভাই জিতে গেছে। অসীম কুমার বসু স্যার উনি খুব মজা করে ক্লাসে পড়াতেন আমাদের হাই স্কুলে। তো স্যার মাঝে মাঝে গল্প করতো যে মানে একজন খুব বড় কবি হয়েছে, তার নাম হচ্ছে বড়ু। তো বড়ু অনেক সুন্দর কবিতা লেখে, এবং তার কবিতা কে পড়াচ্ছে? বড়ু আর বড়ুর মা। তাহলে বড়ু বিশাল একজন কবি, তার কবিতার শ্রোতা হচ্ছে দুইজন, তার মা এবং সে। বিষয়টা হচ্ছে ওরকম। তাহলে নিজেকে জেতালে হবে না, তোমাকে জেতাবে হচ্ছে তোমার আশেপাশে মানুষজন। তো এখানে বিষয়টা বুঝো। তাহলে আমাদের কে জিতে গেছে? চালাকি সত্ত্বেও বরুণ ভাই নৌকা রেসে জয়ী হতে পারবে না। সো দিস ইজ ট্রু। উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো। তো যথার্থতা বিশ্লেষণ করা মানে হচ্ছে আমি দুইজনে আলাদা আলাদা সময় দেখালাম, যে নূর ভাইয়ের কতটুকু সময় লাগে আর বরুণ সাহেবের কতটুকু সময় লাগে, এবং আমি দেখলাম যে বরুণ ভাইয়ের সময় বেশি লাগে, তো বরুণ ভাই হেরে গেছে। ওকে, এইবার এইটা আর একটা মজার প্রশ্ন, এটা তোমার কার্ল ডাইভারজেন্স নিয়ে। কেমন? সো এই কোশ্চেন আমরা একটু দেখি। আবার এই কোশ্চেনটা দেখার আগে তোমরা অনেকে চিল্লাপাল্লা করতেছো, তোমাদের নাকি ওই যে কি জানো বৃষ্টি ছাতা হাবিজাবি নিয়ে কি জানি প্রশ্ন হয়। তো আমরা দেখি বৃষ্টি ছাতা নিয়ে দুইটা প্রশ্ন দেখে আসি। এটা আমরা একটু বানাই দিই। কেমন? বৃষ্টি ছাতার প্রশ্ন আমি আসলে এখানে রেডি করি নাই, বাট যেহেতু পাবলিক ডিমান্ড, তাহলে আমরা একটু বৃষ্টি ছাতা রিলেটেড কয়েকটা বিষয় একটু দেখে আসি। একদম সিম্পলভাবে বুঝবো আমরা, যাতে আমাদের প্রশ্ন কোনো মানে প্রবলেম না হয়। কেমন? আমরা একদম সাধারণভাবে বোঝার চেষ্টা করব। আচ্ছা, এই টপিকটার নাম হচ্ছে আপেক্ষিক বেগ। কেমন? আপেক্ষিক বেগ। বিষয়টা হচ্ছে আপেক্ষিক বেগ শব্দটা আমরা ব্যবহার করি কোন একটা চলমান বস্তুর সাপেক্ষে অন্য বস্তুর ভেলোসিটি মেজার করার জন্য। ক্লিয়ার? তাহলে আমরা মনে রাখবো নিয়মটা হচ্ছে এই, যে যার সাপেক্ষে, কথাটা বুঝবা, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ মাপবো, তার বেগ বা তার বেগকে বিয়োগ করব, তার বেগকে বিয়োগ করব। যেমন ধরো তোমাকে যদি আমি বলি যে এ এর সাপেক্ষে, কথাটা বুঝো, এ এর সাপেক্ষে বি এর বেগ, বি এর বেগ। এখন এটা তুমি লিখবা কিভাবে? কার সাপেক্ষে? এর সাপেক্ষে বি এর বেগ। সো এটাকে তুমি লিখবা হচ্ছে লাইক দিস, ভি এ বি। এই কথাটা লেখা মানে এক্সামিনার বুঝবে তুমি এর সাপেক্ষে বি এর বেগ লিখতেছো। তাহলে এর সাপেক্ষে বি এর বেগ, যেহেতু এর সাপেক্ষে বলা আছে, সো হোয়াট ইজ গোয়িং টু বি, আমরা বি এর বেগটা প্রথমে নিবই, যে এই বি এর বেগ থেকে বিয়োগ করব হচ্ছে আমরা এর বেগ।
ওকে, দ্যাটস দ্য রুল। যার সাপেক্ষে, কথা মনে রাখবা, যার সাপেক্ষে বেগ বিয়োগ করবা তার বেগটা বিয়োগ করবা। তাহলে এর সাপেক্ষে বেগ বলে এর বেগটা বিয়োগ করা হয়েছে। এখন ভেক্টর আসলে বেগ বলতে কিছু নাই। ভেক্টর রাশি মানে হচ্ছে মূলত লব্ধি বা যোগ বোঝায়। সো এটাকে আমি লিখতে পারবো যে ভিবি প্লাস মাইনাস ভিএ। তো এইটা কথাটা মানে বোঝায় যে, আমি যদি লিখে দেই, যার সাপেক্ষে বেগ বের করবা, কথাটা লিখে রাখবা, যার সাপেক্ষে বেগ নির্ণয় করবা বা নির্ণয় করব তাকে উল্টিয়ে যোগ করব, উল্টিয়ে যোগ করব। এই কথাটা তোমাকে বুঝতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আমাদের একজন প্রশ্ন করছে, মাহমুদা সুলতানা সুচি, যে ভাইয়া ভিএ মাইনাস ভিবি কেন, ভিএ মাইনাস ভিবি কেন হয় না? আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করো, আমি একদম সাদা মাটা ভাই বোঝাচ্ছি তোমাকে। ধরো আমি তোমাকে বললাম যে বরুণের বয়স সাপোজ ধরো 35 বছর। আচ্ছা, এবার ধরো সাপোজ একজন স্টুডেন্ট, তার নাম আমি মনে করে বললাম হচ্ছে আলম। আমি বললাম যে আলমের বয়স হচ্ছে 20 বছর। আচ্ছা, এখন যদি তোমাকে প্রশ্ন করা হয়, খেয়াল করো, যদি তোমাকে প্রশ্ন করা হয় যে আলমের সাপেক্ষে, আলমের সাপেক্ষে বরুণ কত বছরের বড়, কত বছরের বড়, তাহলে তুমি এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার সময় কি করবে বলো তো? বরুণের বয়স হচ্ছে 35 বছর আর আলমের বয়স হচ্ছে 20 বছর। এখন আমি জানতে যে আলমের থেকে বরুণ কত বছরের বড়, তাহলে আমাদের নিয়মটা হচ্ছে এই যে বরুণের বয়স ছিল 35, তার থেকে আলমের বয়স 20 বাদ দিব, বাদ দিয়ে আমরা বলবো যে হ্যাঁ তারা জাস্ট আলমের সাপেক্ষে বরুণ হচ্ছে 15 বছরের বড়। সুতরাং দেখো আমি এখানে কি করেছি, আমি এখানে বলেছিলাম যে আলমের সাপেক্ষে বের করতে চাই, এবং এই আলমের সাপেক্ষে বের করতে চাওয়ার প্রেক্ষিতে, কথাটা বুঝো, এই আলমের সাপেক্ষে বের করতে যাওয়ার প্রেক্ষিতে আমরা আলমের বয়সটাকে কিন্তু বিয়োগ করেছি। মানে নিয়মটা হচ্ছে তুমি যার সাপেক্ষে বিয়োগ, যার সাপেক্ষে বের করবা, তুমি মূলত তার সাপেক্ষে কম্পেয়ার করতেছো, আর কম্পেয়ার করার জন্য তোমাকে তার মানটাকে বিয়োগ করতে হবে। আমি আশা করি সুচি তোমার যে প্রশ্ন সেটা তুমি অ্যান্সার পাইছো। আচ্ছা, এবার কে যেন প্রশ্ন করছে, ভাই আপনি একটা কোশ্চেন দেখলেই কি করে বুঝেন না? আচ্ছা, ওয়াহি সাদাত ওমি আউটসাইডার, এটা মজার নাম। সে প্রশ্ন করছে, ভাই আপনি একটা কোশ্চেন দেখলেই কি করে বুঝেন, স্টেপ বাই স্টেপ কীভাবে আগাতে হয়, প্লিজ আমাদেরকেও এটা শিখিয়ে দেন। আসলে আমি বুঝি না, এটা আমার ভেতর থেকে আসে। এর কারণ কি বলতো, আমি ফিজিক্স এবং ম্যাথ আসলে এইটা আমার ব্লাডে মিশে আছে পুরোপুরি। আমি কেমিস্ট্রিকেও ভালোবাসি, কিন্তু মূলত আমি ফিজিক্স আর ম্যাথ মোটামুটি ফিল করি নিজে, এবং এটা আমি অন্যকে ফিল করাতে পারি। তো আমি আসলে এগুলো না, মানে যেমন আসছে ক্লাসে মুখস্থ টুখস্থ কিছু করে আসিনি, প্রশ্নটা শুধুমাত্র লিখে রাখছি যাতে হাতে লিখতে সুবিধা না হয়, প্রশ্নটা যাতে আসে, আর বাদ বাকিটা আমি চিন্তা ভাবনা করে লিখতেছি, বিকজ আমি সবগুলো বিষয় জানি, বুঝি। আমি চোখ বন্ধ করে ভেক্টর সব কিছু দেখতে পাচ্ছি, আমি চোখ বন্ধ করে তোমার ফিজিক্স এবং মানে ম্যাথের মোটামুটি যাবতীয় যা কিছু আছে আমি সব কিছু ভিউ করতে পারি, ভিজুয়ালাইজ করতে পারি। এবং এটা পড়তে পড়তে হয়েছে, এটা 1-2 দিনের প্র্যাকটিসের বিষয় না, তুমিও পারবা, জাস্ট একটু প্র্যাকটিস করলে মোটামুটি দেখবা যে আমার থেকেও ভালো করতে পারছো। আচ্ছা, তো আশা করি তুমি বুঝতে পারছো কেন বিয়োগটা করলাম। মানে আমি যার সাপেক্ষে বের করব তাকে আমি এখানে বিয়োগ করে দিলে আমি অ্যান্সার পাবো। সুতরাং তুমি এই লাইনটা কি বুঝছো কিনা আমাকে আগে বলো, যে এর সাপেক্ষে তার জন্য আমি এর বেগটা বিয়োগ করেছি, আর বিয়োগ করা মানে হচ্ছে কি, যার সাপেক্ষে বেগ নিতে হবে, যার সাপেক্ষে বের করব তাকে উল্টিয়ে যোগ করব। এবার ধরো তোমাকে দুটা, হ্যাঁ এটা একটা প্রশ্ন মনে করো আমি দিলাম, কোশ্চেনটা হচ্ছে এই যে 7 মিটার পার সেকেন্ড উলম্বভাবে পতিত, ক্লিয়ার, বৃষ্টির মধ্যে, কথাটা বুঝো, বৃষ্টির মধ্যে একজন লোক 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ালে এ নাম্বার হচ্ছে বৃষ্টি তাকে কত বেগে, আর বি নাম্বার হচ্ছে কত কোণে আঘাত করবে, কথাটা কি বুঝছো? তো এখানে এই কোশ্চেনটা সলভ করার জন্য, কোশ্চেন অনেকেই পারবা তোমরা, বাট আমি একটু তোমাকে মানে ফিল দেওয়ার চেষ্টা করি যে হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাকচুয়ালি। সো ইমাজিন করো আমাদের এটা হচ্ছে মোটামুটি সেই
ফ্লোর, এখানে আমাদের একজন লোক দৌড়াচ্ছে, এই লোকটা দৌড়াচ্ছে এইদিকে, কেমন? এইটাকে আমরা বলবো ভি ম্যান। তাহলে ম্যানের ভেলোসিটি কত? ম্যানের ভেলোসিটি হচ্ছে 5, ম্যানের ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। আর বৃষ্টি বাবাজি পড়তেছে কোন দিক থেকে? উপর থেকে, লম্বভাবে বলছে। তাহলে এইটা হচ্ছে আমাদের বৃষ্টি, এটা হচ্ছে আমাদের বৃষ্টি। আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, লেবুর পাতা কর মোচা যা বৃষ্টি ঝরে যা। এই ছড়া তোমরা কে কে পড়ছো? লিখো তো একটু আমাকে। এটা ছোটবেলাতে তোমরা কারা কারা শুনছো? তাহলে এটাকে আমরা বলবো ভি রেইন। ভি রেইন হচ্ছে আমাদের 7 মিটার পার সেকেন্ড, 7 মিটার পার সেকেন্ড, কেমন? আচ্ছা, কে যেন আমাকে ফোন দিছে। আচ্ছা, যেই ফোন দিক, আমি এখন আসলে ক্লাসের মধ্যে, আমি ক্লাস শেষ করে ফোন দিতেছি, আমি ক্লাসের মধ্যে রয়েছি, একটু বোঝার দরকার। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এখন খেয়াল করো, এখন আমার এখানে পর্যবেক্ষক হচ্ছে আমাদের লোক। তাহলে আমি লোকের সাপেক্ষে বের করতে চাই রেইনের ভেলোসিটি, ক্লিয়ার? লোকের সাপেক্ষে আমি রেইনের ভেলোসিটি বের করতেছি। সো আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে, দেখো খেয়াল করে, যে লোকের সাপেক্ষে, লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে এটাকে আমি লিখবো হচ্ছে ভিএমআর, এএমআর, ম্যানের সাপেক্ষে রেইনের ভেলোসিটি, ক্লিয়ার? তাহলে ভিএমআর কি শিখেছিলাম কিছুক্ষণ আগে? যার সাপেক্ষে বেগ বের করবা তাকে উল্টা করে যোগ করবা। আমি বের করতেছি কার সাপেক্ষে বেগ? লোকের সাপেক্ষে। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে এই রেইনের ভেলোসিটির সাথে আমি যোগ করব হচ্ছে মাইনাস ভিএম, ক্লিয়ার? এইটা আমি বের করব, লোকের বেগের সাথে আমি যোগ করব মাইনাস ভিএম। সো একটু খেয়াল করে দেখো, সরি, বৃষ্টির বেগের সাথে আমি যোগ করব মাইনাস ভিএম। সো হোয়াট ইজ হ্যাপেনিং? বৃষ্টির বেগ তো অলরেডি দেখতেই পাচ্ছি আমি, বৃষ্টির বেগ হচ্ছে সোজা উপর থেকে নিচের দিকে, এইদিকে, এইদিকে হচ্ছে আমাদের বৃষ্টির ভেলোসিটি ভিআর। তাহলে ভিআর মানে হচ্ছে আমাদের 7, এটা হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। এরপর তুমি এর সাথে কি করবা? এই লোকটার বেগকে উল্টা করে যোগ করে দিবা। তাহলে লোকটার বেগ তুমি যখন উল্টা করে যোগ করে দিবা, দ্যাট মিনস এই যে ক্লিয়ার? তাহলে লোকটার বেগের মান হচ্ছে 5, সো এটাকে আমরা বলবো মাইনাস ভিএম, আর মাইনাস ভিএম এর মান হচ্ছে 5। এবার আমার দায়িত্ব হচ্ছে এই দুইজনের লব্ধি বের করা। এই যে লব্ধি বের করা, এই লব্ধি হবে হচ্ছে আমাদের কর্ণ বরাবর। সো আমরা এটাকে বলতেছি হচ্ছে কর্ণ বরাবর লব্ধি। এই হচ্ছে আমাদের লোকের গায়ে বৃষ্টি যে বেগে আঘাত করবে সেই বেগটার মান। তার মানে এই দুইটা লব্ধি যেটা হবে সেই বেগে এই লোকটাকে বৃষ্টি ঠিক এইভাবে আঘাত করবে, একদম ঠিক অ্যাঙ্গেল করে। এখন কতটুকু অ্যাঙ্গেল করে আঘাত করবে, এই অ্যাঙ্গেলটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে থেটা। তাহলে এই হচ্ছে আমাদের সেই থেটা, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের সেই থেটা। এখন এইটা তুমি অনায়াসে বের করতে পারবা। বলো তো কিভাবে বের করবা? তুমি বের করবো হচ্ছে প্রথমে আগে লব্ধি বের করবা, এই যে ভিএমআর। ভিএমআর মানে হচ্ছে লোকটাকে বৃষ্টি কত বেগে আঘাত করবে, ভিএমআর। তাহলে ভিএমআর হবে হচ্ছে √5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। দেখো তো কত হচ্ছে? √5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। সো দিস ইজ 8.6 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে আমাদের লোকটাকে বৃষ্টি কত বেগ আঘাত করবে তাই। এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এইটুকু, এটা হচ্ছে এ নাম্বারের অ্যান্সার, কেমন? আর বি নাম্বার হচ্ছে বৃষ্টি তাকে কত কোণে আঘাত করবে, তাহলে সেই কোণটা হচ্ছে থেটা। তাহলে আমি এখান থেকে ট্যান থেটা যদি নেই, ট্যান থেটা মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে এই কোণের বিপরীতে এইটুকু হচ্ছে আমাদের লম্ব আর এইটুকু হচ্ছে আমাদের ভূমি। তো এইটা যেহেতু 5, এটাও হবে 5 আর এটা হবে 7। তাহলে ট্যান থেটা সমান হবে হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ 5/7। তাহলে বলো তো আমাদের থেটা কত হয়? আমাদের থেটা হবে হচ্ছে tan ইনভার্স 5/7। সো দিস ইজ 35.53 এত ডিগ্রি। এবং এটা কার সাথে? এটা হচ্ছে উলম্বের সাথে, এটা হচ্ছে আমাদের উলম্বের সাথে, ক্লিয়ার? তাহলে বৃষ্টি তাকে উলম্বের সাথে 35.53 ডিগ্রি কোণ আঘাত করবে, এবং কত বেগ আঘাত করবে সেটাও মনে হয় তুমি বুঝতে পারছো। বেগের মানটা হচ্ছে আমাদের 8.6, ক্লিয়ার? আচ্ছা, এটা কি বুঝতে পারছো ক্লিয়ার ভাবে? আচ্ছা, অর্ক একটা প্রশ্ন লিখছো। আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নটা আসলে আমরা অন্য একদিন করে দিব, সমস্যা নেই। আজকে আমাদের লাইভ সেশনটা আসলে অনেকক্ষণ হয়ে গেছে, আমি আর একটা কোশ্চেন করে মোটামুটি শেষ করবো। আমরা আসবো আবার, সমস্যা নেই, আমরা আসার জন্য মধ্যেই থাকবো। আচ্ছা, এবার পরের প্রশ্নটা দেখি আমরা, যেটা আমাদের ছিল
এই প্রশ্নে আমাদের বলা হয়েছে ক নাম্বারে বলেছে যেখানে এ একটা ফিল্ড দেওয়া আছে, ক নাম্বারে বলেছে ভেক্টরের ডাইভারজেন্স কি। তাহলে আমরা কি জানি ভেক্টরের ডাইভারজেন্স হচ্ছে যে কোনো একটা ভেক্টর, খেয়াল করো, কোনো একটা ভেক্টরের উপর যখন আমরা এই নাবলা অপারেটরকে প্রয়োগ করি ডট গুণ আকারে, তখন এইটাকে আমরা বলি হচ্ছে ডাইভারজেন্স অফ এ। এই যে ডাইভারজেন্স অফ এ, এবং ডাইভারজেন্স অফ এ এর সাহায্যে একটা ভেক্টর, কথাটা বুঝে, একটা ভেক্টর আসলে কেমন ভাবে আছে সেটা বোঝা যায়। যেমন কোন একটা ভেক্টর যদি এমন হয়, একটা প্রবাহ, মনে করো পানি প্রবাহ যদি এমন হয়, তাহলে আমরা বুঝবো যে এইটার ডাইভারজেন্সের মান হচ্ছে 0। এটাকে বলা হয় সলিনয়েডাল, এটার নাম হচ্ছে সলিনয়েডাল। ক্লিয়ার? তারপরে যদি আমরা দেখি যে কোন একটা ভেক্টর ঠিক এভাবে আছে, মনে করো একটা বিন্দু থেকে এভাবে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে এই ভেক্টরের যে ডাইভারজেন্স, এই ডাইভারজেন্স হচ্ছে পজিটিভ। এই কথাগুলো বলে দিবা, এটা হচ্ছে আমাদের ডাইভারজেন্স মানে। তাহলে ডাইভারজেন্স দিয়ে একটা ভেক্টর ফিল্ড কেমন সেটা আমরা বুঝতে পারি। খ নাম্বার বলছে দুটি অসমান ভেক্টরের লব্ধি শূন্য নয় ব্যাখ্যা করো। দুটি অসমান ভেক্টরের লব্ধি শূন্য নয় ব্যাখ্যা করো। দুইটা ভেক্টর, তাহলে দুইটা ভেক্টরের লব্ধির মিনিমাম মান কখন হবে? একটা ডান দিকে আর একটা বাম দিকে, মানে দুইটা যখন বিপরীত দিকে কাজ করবে তখন আমাদের কিন্তু লব্ধি সব থেকে কম হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের লব্ধির মান হচ্ছে মিনিমাম, এবং সেই মিনিমাম মানটা হচ্ছে পি মাইনাস কিউ। তাহলে তুমি আমাকে বলো তো, যদি পি আর কিউ মানগত দিক থেকে সমান না হয়, তাহলে কোনোভাবে কি এদের বিয়োগফল শূন্য হওয়ার সম্ভাবনা আছে? অ্যান্সার হচ্ছে না। সুতরাং কোনোভাবেই দুটো অসমান ভেক্টরের লব্ধি কিন্তু শূন্য হওয়া সম্ভব না। হাসান বিল্লা নাফিজ, ভাই আমি আপনাকে ভুল বুঝছি, আমাকে ক্ষমা করে দিবেন। তুমি আমাকে ভুল বুঝছো কোথায়? কি হয়েছে তোমার সাথে আমার? হাসান বিল্লা নাফিজ, আমি বুঝলাম না তুমি আমার সাথে কি করছো যে আমাকে তুমি ভুল বুঝছো? আমি কিছু করছি তোমার সাথে? আমি তো তোমাকে চিনি না ভালো করে, তোমার আইডিটাকে আমি দেখছি কিনা তাও জানি না। ডিড আই মেক সামথিং রং? নাফিজ তুমি আমাকে একটু লিখে জানো তো বাবা কি হয়েছে, কারণ আমি তো আসলে আমার স্টুডেন্ট সবাইকে আমি আমার সন্তান তুল্য দেখি, আমি তো কারোর সাথে কোনো দুর্ব্যবহার কখনো করি না। আমাকে একটু লিখে জানো কি ঘটনা করছে অ্যাকচুয়ালি। আর তোমার সরি হওয়ার দরকার নাই, কারণ আমি জানি না তুমি আমার সাথে কি করছো আসলে। আচ্ছা, তার আমাদের ক আর খ কিন্তু হয়ে গেছে। তাহলে তুমি কি বুঝতেছো এই কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু নিজের ভাষায় লিখতে হবে। বইতে যা আছে ইউ ডোন্ট নিড টু ফলো দ্যাট, বাট তুমি নিজে। এবার আমরা গ নাম্বারটা দেখব। গ নাম্বার বলছে যে এত বিন্দুতে এ এর ডাইভারজেন্স নির্ণয় করো। তাহলে তুমি চিন্তা করো তো, খেয়াল করো, তাহলে ডাইভারজেন্স যখন আমি বের করব, ডাইভারজেন্স অফ এ, তাহলে ডাইভারজেন্স অফ এ বের করার জন্য কি দায়িত্ব আমাদের? আমরা এই যে নাবলা অপারেটরটা নিব, তার সাথে আমরা নাবলা অপারেটর নিয়ে আমরা এ ভেক্টরকে ডট গুণ করবো। এই না আমাদের বিষয়টা, বুঝছো? এটা হচ্ছে আমাদের বিষয়। তাহলে আমরা নাবলা অপারেটরটা একটু নিয়ে ফেলি। নাবলা অপারেটর কি হবে? এই যে ডেল ডেল এক্স আই হ্যাট প্লাস ডেল ডেল ওয়াই জে হ্যাট প্লাস ডেল ডেল জেড কে হ্যাট। এটা হচ্ছে আমাদের নাবলা অপারেটর। এই নাবলা অপারেটরের সাথে তুমি ডট গুণ করবা হচ্ছে এই যে এ ভেক্টর যেটা দেওয়া আছে তাই। তাহলে এ ভেক্টরটা দেওয়া আছে হচ্ছে আমাদের এক্স কিউব জেড আই হ্যাট মাইনাস 4 xy স্কোয়ার জেড কিউব জে হ্যাট, তারপর এখানে আছে হচ্ছে প্লাস 3xy জেড স্কোয়ার কে হ্যাট। এই আমাদের দেওয়া আছে। এখন এখান থেকে তুমি কি কি পাবা? তাহলে ডাইভারজেন্স অফ এ, ডাইভারজেন্স মানে কিন্তু ডট গুণফল, খেয়াল করো। তাহলে আই এর সাথে আই যখন ডট গুণ হবে, আমাদের প্রথম রাশিটা হবে হচ্ছে ডেল ডেল এক্স, এটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, ডেল ডেল এক্স অফ এক্স কিউব জেড, এক্স কিউব জেড, বুঝছো? প্লাস এবার হবে হচ্ছে ডেল ডেল ওয়াই অফ, মানে এইটার সাথে এইটা গুণ, ও সরি প্লাস হবে না মাইনাস হবে, মাইনাস, এটা হবে হচ্ছে ডেল ডেল ওয়াই অফ, এটা কত 4xy স্কোয়ার জেড কিউব। নাফিস তুমি কি লিখছো ভাই? আপনার ট্যালেন্টকে আমি অপমান করেছি, আমি সত্যি অনেক রিগ্রেট করতেছি, পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আরে বোকা, কি শের কি অপমান করছো? আমি তো জানি না তুমি কি কোথায় কি অপমান করছো। আর শোনো, বিষয়টা কি ট্যালেন্ট একটা মজা জিনিস আমি তোমাকে বলি।
আমি কি তোমার কাছে আমার ট্যালেন্ট দেখাতে আসছি? নিশ্চয়ই আমি আমার ট্যালেন্ট দেখাতে আসি নাই। আমার ট্যালেন্ট মনে করো আমি ছোটোবেলাতে আমি আমার নটরডেম কলেজে, আমার বুয়েটে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি আইবিএতে ভর্তি হই তখন আমার ট্যালেন্ট অলরেডি দেখানো শেষ। এখন আমি আমার ট্যালেন্ট দেখা হচ্ছে আমার কাস্টমারদের। আমার কাস্টমার মনে করো আমার বড় বড় বাংলাদেশের বিশাল বিশাল গ্রুপ ইন্ডাস্ট্রির সাথে আমার কাজ করতে হয়। দে উইল সি মাই ট্যালেন্ট। আমি তোমাদেরকে শেখাতে আসছি যে তুমি কীভাবে আমার থেকেও ভালো হবা, তুমি কর্মজীবনে যখন আসবে আমার থেকেও কীভাবে ভালো করবা সেটা আমি তোমাকে শেখাতে আসছি। এই 2-4টা ম্যাথ পারা যদি ট্যালেন্ট হইতো তাহলে কি এটা কোনো কথা? এ তো মানুষ অলরেডি শত শত বছর আগে থেকে এগুলো জানে। আমি সেই বিষয়গুলোকেই তোমাদের কাছে একটু সহজ করে উপস্থাপন করতেছি। এইটা ট্যালেন্ট বের করা বোঝায় না। আমি নিজেকে অত ট্যালেন্টও মনে করি না, বাট তুমি মানে কোনো ফিল করো না আমি জানি না তুমি কি করছো, বাট যাই হোক, ঠিক আছে, আমি এগুলোতে কিছু মনে করি নাই, জাস্ট মনের মধ্যে কোনো কষ্ট রেখো না। আচ্ছা যাই হোক, মানুষের যে কোনো সময় প্রবলেম হইতেই পারে, এটা কোনো বিষয় না। তাহলে আমরা এখানে এর পরবর্তীতে হবে হচ্ছে আমাদের ডেল ডেল জেড, এই যে ডেল ডেল জেড অফ 3xyz স্কোয়ার। এবং আমি আসলে তোমরা কি জানো, আমি সত্যি সত্যি সৃষ্টিকর্তার কাছে খুব গ্রেটফুল। কারণ দেখো যে তোমরা আমাকে চিনো না, আমাকে জানো না, আমার সামনাসামনি হয়তো বা কখনো আসো নাই, বাট তারপরে তোমাদের সাথে কিন্তু একটা কানেকশন আমাদের হয়েছে। আই ক্যান ফিল ইউ। আমি তোমাদের 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 কথাগুলোকে আমি বুঝতে পারি, ফিল করতে পারি। এটা কিন্তু টেকনোলজির বদলতে হয়েছে। আমি আসলে রিয়েলি টেকনোলজির কাছে সত্যি সত্যি অনেক মানে কৃতজ্ঞ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এবারে এখানে কি করব? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করার সময় এখানে এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করতে হবে, জেড হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এটা কত হবে? 3x² জেড। ক্লিয়ার? তারপরে কি হবে? এটা হবে মাইনাস ডেল ডেল ওয়াই অফ দিস ওয়ান। তাহলে 3 যদি আগে চলে আসে আমাদের হবে হচ্ছে 3 4 12 xy² জেড কিউব প্লাস, এবার এখানে আমাদের হবে হচ্ছে 3 2 6। দেখো শুধু জেড স্কোয়ারকে করবা, বাকিগুলো কনস্ট্যান্ট। তাহলে 6xyz। সম্ভবত এইটা হচ্ছে আমাদের ডাইভারজেন্সের মান। তাহলে 3x² জেড মাইনাস 12xy² জেড কিউব, ইয়েস 3 4 12 প্লাস 6। হ্যাঁ, এবার তাহলে তুমি কি করবা? এই 1 - 1 1 এটা বসাই দিবা। তাহলে এবার লিখবা হচ্ছে এট কত 1 - 1 1 এত এ ডাইভারজেন্স, মানে এখানে x এর মান বসাবা 1, y এর মান বসাবা -1, z এর মান বসাবো 1, তাহলে হয়ে যাবে। তাহলে দেখি কি হয়। x এর মান যদি 1 হয় তাহলে 1² মানে 1, z এর মান 1, সো প্রথমটা হচ্ছে 3 মাইনাস। এবার দেখো x এর মান 1, y এর মান -1, তাহলে -1² করলে কত হবে? 1 হবে। আর z এর মান হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে -12। আর এখানে কি দেখো x y z তিনটা গুণ আছে, তাহলে তিনটা গুণ করলে আমাদের হবে হচ্ছে -1, তো এটা হচ্ছে -6। বুঝতেছো? আমি x এর মান বসাইছি 1, y এর মান বসাইছি -1, z এর মান বসাইছি হচ্ছে 1। তাহলে এটা করলে আমাদের হবে হচ্ছে সম্ভবত 12 6 কত 18, 18 থেকে 3 গেলে থাকবে হচ্ছে 15। সো দিস ইজ -15। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এইটা আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? তোমরা দেখো তো আমি কোথাও ভুল করছি নাকি? বৈরাগী, আমি কি কোথাও ভুল লিখছি? আমাকে একটু কাইন্ডলি জানাও তো। আমি কোনো জায়গায় কি মিস্টেক করছি? একজন লিখছে ভুল লিখছে, আমি কোথায় ভুল করছি? x³ z 4xy² z কিউব 3xyz স্কোয়ার। তাহলে আমাদের এটা হবে হচ্ছে 3x² z মাইনাস 3 4 12 xy² z কিউব প্লাস 3 2 6 xyz। আমার তো মনে হচ্ছে ভুল করিনি, তোমরা একটু আমাকে কাইন্ডলি জানাও তো। আচ্ছা আমি কোথায় ভুল করছি আমাকে একটু জানাও। ফাহমিদ, আমি কোথায় ভুল করছি আমাকে একটু কাইন্ডলি জানাও, একটু লিখে দাও আমি কোন লাইনে ভুল করছি। হইতে পারে আমি ভুল অবশ্যই করতেই পারি, মানুষ মাত্রই ভুল হইতে পারে, বাট কোথায় আমি ধরতে পারতেছি না। তাহলে x² 3 মাইনাস xy 2z মেবি এখানে না, রাইট 4। আচ্ছা আচ্ছা এখানে ভুল, এখানে ভুল হয়েছে না? আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে ভুল হয়েছে। এখানে কি হয়েছে? এখানে আসলে আমাদের এখানে ছিল স্কোয়ার মনে হয় xy²। ওহো দেখছো, এখানে ছিল হচ্ছে xy²। আমি রাইট, আমি ধরতে পারছি ভুলটা কি হয়েছে। xy² ছিল এটা, তাহলে এখানে তো সহগও চেঞ্জ হয়ে যাবে। আর রে, তাহলে অ্যান্সারও চেঞ্জ হয়ে যাবে। দেখছো বিশাল ভুল করে ফেলছি। তো যাক ব্যাপার না, আমরা আমাদের ভুলটাকে একটু কারেকশন করে নিচ্ছি। তাহলে আমাদের 4xy², এটা হলে আমাদের এটা হবে হচ্ছে 4 2 8, আর xy হবে এটা হবে xy। কেমন? 4 2 8
এক্স ওয়াই জেড কিউব। ওকে, তাহলে আমাদের এখানে কত দাঁড়াচ্ছে বলো তো? -1 যদি আমি বসাই, তার আমাদের এটা হবে হচ্ছে +8। এবার কি ঠিক আছে? 8 আর 3 11 থেকে যদি আমরা 6 বাদ দিই, 5 থাকবে মনে হয়, 5 থাকবে। এবার বলো তো ঠিক হয়েছে কিনা? এবার কি ঠিক হয়েছে? হ্যাঁ, আমি ওই যেটা দেখতে দেখতে ভুল করে ফেলছি। এবার কি ঠিক আছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও। জি, আচ্ছা। সো আমরা মোটামুটি গ নাম্বার করলাম, এবার ঘ নাম্বার। এবার আমরা চলো ঘ নাম্বারে যাই। ঘ নাম্বার বলছে উক্ত বিন্দুতে ভেক্টরটি ঘূর্ণনশীল কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মানে এখন তোমার যেটা করা লাগবে সেটা হচ্ছে কার্ল বের করতে হবে। ওকে, এই ঘ নাম্বারটা হচ্ছে কার্ল বের করতে হবে, অর্থাৎ নাবলা ক্রস এ কার্ল বের করতে হবে। তাহলে কার্ল বের করার জন্য আমরা কি করবো? যে আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট, আর এখানে হবে হচ্ছে ডেল ডেল এক্স, এখানে হবে হচ্ছে ডেল ডেল ওয়াই, এখানে হবে ডেল ডেল জেড। ক্লিয়ার? আর এবার এগুলোকে লিখে দিবা। তাহলে নিচে আমাদের হবে হচ্ছে এক্স কিউব জেড। ক্লিয়ার? তারপর এখানে হবে হচ্ছে -4xy² জেড কিউব, 4xy² জেড কিউব, আর এখানে হবে 3xyz²। এই জিনিসটা তুমি এখন বের করবা কিভাবে? তাহলে প্রথমে আমরা যখন আই হ্যাট কমন নিব, একটু খেয়াল করে দেখো রুলসটা কি। রুলসটা হচ্ছে আই হ্যাট কমন না মানে এইটা বাদ এইটা বাদ। একটু লক্ষ্য করবা কেমন? এইটা বাদ হলে তাহলে ডেল ডেল ওয়াইটা কাজ করবে এর উপরে, আর এটা কাজ করবে এর উপরে। তাহলে ওয়াই এর সাপেক্ষে যদি এটাকে আমি ডিফারেন্সিয়েট করি, এটা কত হবে? 3xz²। আর ডেল ডেল জেড যদি এর উপর কাজ করে, খেয়াল করো, ডেল ডেল জেড এর উপর যদি কাজ করে, তাহলে মাইনাসে মাইনাস হবে প্লাস, তাহলে 3 4 12। ওকে, 3 4 12 xy²z²। ওকে, এটা হচ্ছে আই হ্যাটের অংশটা হবে। এবার -j হ্যাট, তাহলে -j হ্যাট যদি আমি নিই, তাহলে এইটা বাদ, তাহলে আমাদের এই ডেল ডেল এক্স কাজ করবে এর উপরে, সো আমাদের হবে হচ্ছে 3yz²। ওকে, এবার ডেল ডেল জেড কাজ করবে এর উপরে, তাহলে মাইনাস হবে হচ্ছে শুধু এক্স কিউব। এবার প্লাস হচ্ছে কে হ্যাট, তাহলে কে হ্যাট হওয়া মানে কি এইটুকু বাদ, তাহলে ডেল ডেল এক্স কাজ করবে এর উপরে, সো আমাদের এটা হবে হচ্ছে -4y²z³, আর এইটা কাজ করবে এর উপরে, তাহলে এইটার সাপেক্ষে এটা 0, সো বাকি অংশ থাকবে না। সম্ভবত এইটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন হবে। তোমরা একটু আমাকে জানাও তো যে আমার এই ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। আমি কি এটা ঠিকঠাক করছি? আমাকে একটু লিখে জানাও, দেখি আমি একটু চেক করে দেখি। ডেল ডেল এক্স অফ এটা বাদ, তাহলে আমাদের ওয়াই যদি হয় তাহলে 3xz², আর এইটার সাপেক্ষে এটা বিয়োগ হবে, তখন মাইনাসে মাইনাসে প্লাস 3 4 12 xy²z²। এখানে হবে z² কিউব না, z² হবে। ক্লিয়ার? z² হবে মাইনাস জে হ্যাট, এই যে জে হ্যাট এইটুকু বাদ যাবে, তাহলে এটার সাপেক্ষে এটা যদি করা হয়, দেন এটা হবে 3yz² মাইনাস এটা হবে হচ্ছে এক্স কিউব, প্লাস কে হ্যাট এটা বাদ, তাহলে এটা হবে 4y²z³ আর মাইনাস হবে z। এখন কি ঠিক আছে? ওকে, ঠিক আছে। এবার তুমি কি করবা? তুমি এবার এই মানটা বের করবা হচ্ছে 1 - 1 বিন্দুতে। ঠিক আছে, 1 বিন্দুতে বের করবা হচ্ছে কার্ল অফ এ, এর মানটা কত হবে? তাহলে প্রথমে আই হ্যাট নিব, তাহলে এবার এক্স এর মান খেয়াল করো, এক্স এর মান 1, ওয়াই এর মান -1, জেড এর মান 1, তাহলে আমাদের এটা হবে হচ্ছে 3, আর এখানে হচ্ছে 1 × 1 × 1, তাহলে 3 + 12, তাই তো, -j হ্যাট। তাহলে জে হ্যাট নিলে আমাদের এটা হবে হচ্ছে -1, তাহলে এটা হবে আমাদের -3, আর -x³ মানে হচ্ছে -1। এম আই রাইট? তাহলে 3yz², তাহলে 3yz² মানে -3, আর -x³ মানে 1। আচ্ছা, এবার প্লাস কে হ্যাট মানে হচ্ছে -4y² মানে 1, z³ মানে 1, তাহলে এটা হচ্ছে -4। সো হোয়াট ইজ দ্য রেজাল্ট? রেজাল্ট হচ্ছে 12 × 3 = 15i হ্যাট
প্লাস 4j হ্যাট মাইনাস 4k হ্যাট। তাহলে এই মানটা তো নিশ্চয়ই জিরো না, এটা কি জিরো? জিরো না। তাহলে ভেক্টরটা কিন্তু ঘূর্ণনশীল কিনা বলছে বের করার জন্য, তাহলে এটা হচ্ছে অঘূর্ণনশীল ভেক্টর। সরি 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 দাঁড়া দাঁড়া, ভুল বলছি। তোমাকে বলছে ভেক্টরটি ঘূর্ণনশীল কিনা, আমি ভুল বলছি তোমারে। তাহলে কার্লের মান যদি জিরো হয়, এই কার্লের মান যদি জিরো হয় তাহলে আমরা বুঝবো ভেক্টরটা হচ্ছে অঘূর্ণনশীল। কিন্তু কার্লের মান যেহেতু জিরো না, তাহলে অবশ্যই এটা ঘূর্ণনশীল হবে। ক্লিয়ার? আর অঘূর্ণনশীল যদি দেখাতে বলতো দেন তোমার অবশ্যই কার্লের মানটা চলে আসতে হচ্ছে জিরো, তখন তুমি বলতে পারতা যে হ্যাঁ ভেক্টরটা অঘূর্ণনশীল একটা ভেক্টর। বুঝতে পারছো? সো আশা করি যে তোমরা অথবা সমাধান হয়েছে, এবং তোমরা এই ভিডিওটা যেটা আজকে লাইভ ক্লাস হলো, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কিছু কন্টেন্ট আমি পড়াইছি। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে এগুলো শেয়ার করে দিবা, যত পারো শেয়ার করে দিবা। তাহলে আমরা আজকে এই ক্লাসটা এই পর্যন্ত শেষ করছি। কেমন? সবাইকে অনেক ভালোবাসা দিচ্ছি, এবং এই ক্লাসটা এখানেই পরিসমাপ্তি। সকলে ভালো থেকো, ভালো করে মন দিয়ে পড়াশোনা করে একজন ভালো মানুষ হয়েও। বাই, গুড নাইট।